পয়লা জানুয়ারি। বিলেতে বিজ্ঞান শাস্ত্রে শিক্ষিত হয়ে আমি কলকাতায় প্রফেসরি করছি। বিজ্ঞানই আমার জীবন। বিজ্ঞান চর্চা আমার অস্থি মজ্জায় মিশে আছে। বিজ্ঞানই আমার আহার ও নিদ্রা বললেও অত্যুক্তি হবে না। কিন্তু তাই বলে সাংসারিক ব্যাপারে আমার চোখ বন্ধ তা নয়। বিলেতে যাত্রার আগের থেকেই উষার সঙ্গে আমার বিয়ে স্থির ছিল। উষার পিতাও একজন প্রবীণ ব্যারিস্টার। শীঘ্রই আমাদের বিয়ে হবে। এই সময় আমার জীবনে এক অপূর্ব ব্যাপার ঘটল। আজ নববর্ষের জন্য বন্ধু শশধরের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে এবং বন্ধু নিমন্ত্রিতদের জন্য এক নতুন আয়োজন করেছেন। শশধরবাবু সর্বদা যোগশাস্ত্র, মেসমেরিজম, হিপনোটিজম নিয়েই থাকতেন। সন্ন্যাসী, যোগী প্রভৃতি যত রূপের বড় মানুষ তার বাড়িতে আসতেন। সম্প্রতি কোনো এক যোগিনী তার বাড়িতে এলেন। তিনি তাকে নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। তার অসাধারণ ক্ষমতা দেখানোর জন্য আজ রাতে অনেককে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। উষা আর তার পিতাও সেখানে উপস্থিত হবেন শুনেছি। উষার কথা শুনে আমি শশধরের বাড়িতে যেতে ইচ্ছুক হলাম, হয়তো যেতাম না। মেসমেরিজম প্রভৃতি বিষয়গুলিতে আমার যথেষ্ট ঘৃণা ছিল। এসবের প্রতি আমার কোনো বিশ্বাসই ছিল না। তবুও যথাসময়ে শশধরের বাড়িতে উপস্থিত হলাম। প্রবেশ করতেই আমার দৃষ্টি পড়ল সেই যোগিনীর দিকে। এইরকম সুন্দরী নারী আমি আগে কখনো দেখিনি। তার পাশে একটা ত্রিশূল পড়ে আছে, গেরুয়া কাপড় এবং আলখাল্লা পরা। না হলে তাকে আরব্য উপন্যাসের কোনো চরিত্র বলেও মনে হতো। কিন্তু এই যোগিনীকে দেখলেই হঠাৎ ভয়ের অনুভূতি হয়। কি জানি তার চোখে কি আছে। শশধর আমাকে যোগিনীর সঙ্গে পরিচয় করালেন। আমার নাম বলতেই যোগিনী উষার দিকে একবার চাইলেন, আর তাতেই আমি অনুমান করতে পারলাম যে শশধর আমার সম্পর্কে অনেক কিছুই তাকে বলেছেন। এখন যোগিনী যোগবলের ভান করে বলতেই পারেন যে আমার সঙ্গে কোনো এক সুন্দরীর বিবাহ স্থির হয়েছে এবং সেই সুন্দরীর রূপের বর্ণনাও দিতে পারেন। আমি মনে মনে ভাবতে লাগলাম শশধর তাকে আমার সম্পর্কে কি কি বলেছে। শশধর হাসি দিয়ে যোগিনীকে বললেন, ধীরেন্দ্রবাবু যোগ টোগ বিশ্বাস করেন না, এসে উড়িয়ে দেন। বোধহয় যোগিনী দেবী আপনি তার বিশ্বাস জন্মাবেন। যোগিনী তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি করলেন, ধীরে ধীরে বললেন, এই কথা ঠিক, তিনি বিশ্বাস করতে পারেন না। এমন কিছু এ পর্যন্ত দেখেননি। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি নিজেই দেখেছেন, খুব ভালো পাত্র। আমি বিস্মিত হয়ে বললাম, কিসের জন্য? এই বশীকরণের জন্য, আপনারা যাকে মেসমেরিজম বলেন। মেসমেরিজম কেবল দুর্বল লোকের ওপর প্রয়োগ হয়। এতে সত্যি বা মিথ্যে নির্ধারণ করা যায় না। যাদের মস্তিষ্ক দুর্বল, মন দুর্বল, তাদের ওপরই মেসমেরিজম প্রয়োগ করা যায়। অনেকেই উপস্থিত আছেন, বলুন তাদের মধ্যে কার মস্তিষ্ক ও মন দুর্বল নয়? তাকে কি মনে করেন? শুনেছি তার নাম উষা। হ্যাঁ, তার সম্পর্কে কিছু ঘটলেও আমি তা বিশ্বাস করতে প্রস্তুত আছি। আমি জানি না তিনি শীঘ্রই বশীভূত হবেন কিনা। কাউকে শীঘ্রই বশীভূত করা যায়, আর কাউকে একটু দেরি হয়। আপনি এ বিষয়ে কতটা অবিশ্বাসী বলতে পারবো না, তবে মনে হয় আপনি বিশ্বাস করেন একজনকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়, আর সেই অবস্থায় তাকে যা ইচ্ছা তাই করা যায়। আমি কিছুই স্বীকারও করি না, বিশ্বাসও করি না। আমি যা করতে পারি তাই বলছি। আপনারা জানেন কি, ওই পাশে একটি বালিকা বসে আছে।
আমি চাই সেই বালিকা এখনই আমাদের কাছে আসুক। এই বলেই যোগিনী তার দুহাত প্রসারিত করে বুকের দিকে টানলেন। অবিশ্বাস্যভাবে সেই বালিকা চমকিত হয়ে ফিরল। তারপর দ্রুত আমাদের দিকে এলো। আমাদের দিকে সে তাকালো। শশধর আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, কি হে, এখন কি বলো? আমি কি বলবো তা প্রকাশ করিনি। মনে মনে বুঝলাম আগের থেকেই এই বালিকার সঙ্গে এরকম বন্দোবস্ত ছিল। যোগিনী আমার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, দেখলেন, তিনি তাও বিশ্বাস করতে পারলেন না। এবার উষা দেবীকে অজ্ঞান অবস্থায় আনলে হয়তো তিনি আর অবিশ্বাসী হবেন না। তিনি উষার দিকে তাকিয়ে বললেন, আপনার কি এতে আপত্তি আছে? উষা হাসি দিয়ে বলল, বিন্দু মাত্র না। সবাই সেখানে এসে সমবেত হলো। উষা একটি চেয়ারে বসল। যোগিনী তার ত্রিশূল দিয়ে ঋজুভাবে উষার সামনে দাঁড়ালো। হঠাৎ যোগিনীর আকৃতি পুরোপুরি পরিবর্তিত হলো। চোখ থেকে ভয়ঙ্কর দীপ্তি বের হতে লাগলো। দেহ যেন ফুলে দ্বিগুণ হলো। তার দৃষ্টি আমার ভালো লাগলো না। তিনি যেভাবে উষার দিকে তাকালেন তাও আমি ভালো মনে করিনি, কিন্তু এখন কিছু বলা ঠিক মনে হলো না, তাই চুপ থাকলাম। যোগিনী উষার মুখের কাছে দুহাত প্রসারিত করলেন। মাথা থেকে নাভি পর্যন্ত হাত সঞ্চালন করতে লাগলেন। প্রথম 3 বার সঞ্চালনের সময় উষা হাসছিল, যেন কোনো মজা মনে হচ্ছে। চতুর্থবারে চোখের পলক কাঁপল। পঞ্চমবারে চোখ সজল হল। ষষ্ঠবারে চোখ অর্ধেক বুজে এলো। সপ্তমবারে সম্পূর্ণ চোখ বুজে গেল। ধীরে ধীরে নিদ্রিত ব্যক্তির মতো তার নিঃশ্বাস পড়তে লাগলো। একজন অন্যকে এরকম করতে পারে তা আমি বিশ্বাস করিনি। উষা এই নারীকে দেখে নিদ্রার ভান করবে তাও সম্ভব নয়। তাহলে কি হলো ব্যাপারটা? আমি কিছুই বুঝতে পারিনি। মনে অতিশয় বিচলিত হলাম। অতি কষ্টে মনোভাব গোপন করলাম। যোগিনী বললেন, এখন তিনি অজ্ঞান। তিনি ঘুমোচ্ছেন। তাহলে জাগান। আমি উষার হাত ধরলাম, কানে মুখ এনে ডাকলাম, উষা, 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 উঠো, উঠে পড়ো। আমি জানি তুমি ঘুমোচ্ছ, উঠো। কিন্তু কোনো সাড়া পেলাম না। তার দেহ আমার সামনে থাকলেও সে নেই। কোথায় গেছে তার আত্মা? কে বলবে কি ক্ষমতায় তার দেহ থেকে আত্মা আলাদা হলো? এ তো অসম্ভব। যোগিনী বললেন, মুগ্ধ অবস্থায় দেখলেন, এখন বাকি বশীকরণ। উষা দেবী এই অবস্থায় জাগ্রত হলে যা ইচ্ছা করব তাই করতে বাধ্য হবেন। প্রমাণ চান? নিশ্চয়ই। হ্যাঁ, প্রমাণ পাবেন। এই বলেই যোগিনী উষার কানে নিম্ন স্বরে কিছু একটা বললেন। আমি শুনলাম। উষা মাথা নাড়ল। যোগিনী ত্রিশূল দিয়ে ভূমিতে আঘাত করে বললেন, জাগো। উষা চোখ মেলল, চমকিত হয়ে উঠে বসল। সে কি ভয় পেয়েছে? এখন তার জ্ঞান নেই? আমি কিছুই বুঝতে পারিনি। বিশ্বাস করব নাকি করব না স্থির করা গেল না। আমি বাড়ি ফিরতে উদ্যত হলাম। যোগিনী হাতে কাগজ দিলেন। আপনার সন্দেহ দূর করতে কাল সকাল 10টায় খুলবেন। সেদিন বাড়ি ফিরলাম। অনেক রাত হলো। আজ আর লিখব না। যা কখনো বিশ্বাস করিনি সেটাই কি অবশেষে আমাকে বিশ্বাস করতে হবে? ইস, কি দুঃখজনক। সহজ নয়। বিশেষ প্রমাণ ছাড়া তো একদমই নয়।
যোগিনীর পত্র পকেটে আছে, সময় হলে ঠিক খুলব। 2রা জানুয়ারি। আমি সত্যি বিস্মিত। যা ঘটেছে তা সত্যিই আশ্চর্য। আমি কলেজে যাব বলে প্রস্তুত হচ্ছিলাম। 9:30 বাজে। ভৃত্য এসে বললে, বাবু, উষা দেবী এসেছেন। কে কে কে- কে এসেছেন? উষা দেবী? উষা? একা? হ্যাঁ বাবু, একাই তো দেখলুম। আমি বিস্মিত হয়ে ছুটে গেলাম। উষা দরজার কাছে দাঁড়িয়েছিল। বলল, আমাদের বিবাহ হবে না, তাই বলতেই এলাম। কি? বিয়ে হবে না? হ্যাঁ, হবে না, আমি বলতেই এলাম। কেন, মানে কারণটা? না, হবে না। কেউ কি তোমার কানে কুৎসা করেছে? না, বিবাহ হবে না। উষা দ্রুত চলে গেল। আমি স্তম্ভিত। ঘড়িতে 10টা বাজল। যোগিনীর পত্র খুললাম। পত্রে লেখা, ধীরেন্দ্রনাথ বাবু, আপনি প্রমাণ না পেলে বিশ্বাস করতে চাইছেন না, এজন্যে কঠোর প্রমাণ দিতে বাধ্য হলাম। শশধর বাবুর কাছ থেকে শুনেছি উষার সঙ্গে আপনার বিবাহ স্থির হয়েছে। কাল সকাল 9:30টায় সে আমার কথা মতো আপনার কাছে গিয়ে বিবাহ ভঙ্গ করবে। এভাবে আপনি বিশ্বাস করবেন। সে স্বেচ্ছা এটা করবে না, তবে আপনার বিশ্বাস জন্মাবে। পত্র পড়ে আমি রাগ করতে পারলাম না, বরং কিছুটা আশ্বস্ত হলাম। উষা কিছুই জানে না। যা বলেছে সে অজ্ঞান অবস্থাতেই বলেছে। আমি এখন নিশ্চিত একজন আরেকজনকে যা ইচ্ছা করতে পারে। কি ভয়ঙ্কর! যখন আমি উষার সঙ্গে দেখা করি, সে বিস্ময় ভরে বলল, অসময় কলেজে যাওনি? গিয়েছিলাম। তুমি বাইরে গিয়েছিলে? না, কোথাও যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। আমি বুঝলাম উষার কিছু মনে নেই, সে ঘুমিয়েছিল, তাই জানে না। এবার অবিশ্বাসের কোনো কারণ নেই। হায়, চোখের সামনে দেখে বিশ্বাস করতে হলো। যখন যোগিনী ক্ষমতা দেখালেন, তখন সে আরো শক্তিশালী। আমি তার কাছ থেকে শিক্ষা নিয়ে পরীক্ষা করব, সম্ভবত জগতের উপকার হবে। শশধর আনন্দে বলল, বাপু, একা আমাদের দেশে যা আছে আর কোথাও নেই। 4 জানুয়ারি। আমি এখন তার দলের অংশ। যোগিনী সন্তুষ্ট, তবে ভাব কমই প্রকাশ করেন। যখন কোনো অদ্ভুত কাজের জন্য প্রস্তুত, তখন চমকপ্রদ রূপ প্রকাশ পায়। চোখ থেকে তীব্র দীপ্তি বের হয়। সে আমার দিকে বিশেষ নজর রাখে, তবে মুখ ফিরিয়ে রাখে। তার ক্ষমতা নিয়ে অনেক কথা হলো। বিজ্ঞানের সম্পর্ক নেই, তবে সে নিজের মত প্রকাশ করে। সে বলল, আপনি যা দেখেছেন তা সামান্য, কিছুই না। উষা দেবী যখন আপনার সঙ্গে দেখা করেছিল, তখন তার উপর কোনো চেষ্টা ছিল না। ঘড়িতে সময় ঠিক হওয়ায় আমি তার চিত্তবৃত্তি সম্বন্ধে ঠিক তেমন করেছিলাম। 9:30টায় তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে বিবাহ ভঙ্গ বলিয়েছিলাম। 4 ঘন্টা পরে হলেও কাজ একই রকম হতো। আমি অন্যমনস্কভাবে বললাম, যদি আপনি আমাকে হত্যা করতে বলতেন। নিশ্চয়ই সে আপনাকে হত্যা করবে। কি ভয়ানক ক্ষমতা! হ্যাঁ, প্রকৃতই এটা ভয়ানক ক্ষমতা। আপনি এ সম্পর্কে যত আলোচনা করবেন, ততই এটি অতি ভয়ানক ক্ষমতা বলেই মনে হবে। যা আমি দেখছি, যা উষা করেছে, তা এই ক্ষমতার একটা নগণ্য প্রক্রিয়া মাত্র। এই ক্ষমতার চরম কি? না শুনলেই ভালো। আমি যে কেবল কৌতূহলের বশবর্তী হয়ে এই কথা জিজ্ঞাসা করছি তা কিন্তু নয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা তাই দেখবার জন্য জিজ্ঞাসা করছি। যোগিনী কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, বিজ্ঞানের ধার আমি ধরছি না মহাশয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে কিনা তা জানার জন্য আমি কিছুই ব্যস্ত নই। আমি মনে করেছিলাম যদি আপনি নিজে কিছু জানতে চান, তাহলে আমি আনন্দের সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি কি জানতে চান?
এই ক্ষমতা কতদূর বাড়ানো যায়? হ্যাঁ, আমি তাই জানতে চাই। যদি উপযুক্ত ব্যক্তি হয় তাহলে এই ক্ষমতায় অন্যকে সম্পূর্ণ বশীকরণ করা যায়। তাকে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। তার অজ্ঞাতসারে? সব সময় নয়, কোনো কোনো স্থানে উষার মতো সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় কাজ করবে। জ্ঞান থাকলেও কিচ্ছু মনে থাকবে না। অন্য স্থানে জ্ঞান থাকবে, কি করছে বুঝতে পারবে, কিন্তু অমত করার ক্ষমতা থাকবে না। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে সচেতনভাবে করতে হবে। তাহলে তার আর কোনো ক্ষমতা থাকবে না, তাই তো? নিজের ইচ্ছাশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্যের ইচ্ছাশক্তির দ্বারা তার ইচ্ছাশক্তি সম্পূর্ণরূপে বশীভূত হবে। আচ্ছা, আপনি এই ক্ষমতা কখনো ব্যবহার করেছেন? অনেকবার। আপনার ইচ্ছাশক্তি কি এতই প্রবল? ঠিক তা না, অন্যের ইচ্ছাশক্তি আমার চেয়ে প্রবল হতে পারে, তা নয়। আমার ইচ্ছাশক্তি অন্যের মনে লিপ্ত করে তার ইচ্ছাশক্তি বশীকরণ করাই মূল কথা। শরীরের অবস্থা বুঝে আমারও ক্ষমতা বৃদ্ধি পায় বা কমে। তাহলে মূলত আপনার আত্মাকে অন্যের দেহে পাঠান? হ্যাঁ, কতকটা তাই। তাহলে আপনার শরীরের অবস্থা কেমন হয়? কিছুটা অবসন্ন থাকে মাত্র। এতে আপনার শরীরের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে নাকি? একটু আছে। কাজ করতে গেলে দেহ থেকে আত্মাকে সম্পূর্ণ আলাদা করা উচিত নয়। দেহের সঙ্গে আত্মার কিছু সম্পর্ক রাখা দরকার। একবার সম্পূর্ণ আলাদা হলেও আত্মা দেহে ফিরে আসে, কিন্তু অনেক সময় এটা কঠিন হয়ে পড়ে। বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করি এই ক্ষমতা আমার নেই। আমি যা যা জানি, যা যা দেখেছি তাই বলছি। এই আলোচনা শেষে আমি নিজেই আশ্চর্য হলাম। বিজ্ঞান শাস্ত্রে বড় পণ্ডিত বলা আমি, আর সেই আমি নীরবে এক নারী লোকের কথা গম্ভীরভাবে মনোযোগ দিয়ে শুনছি এবং তার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনাও করছি। সে বলেছে সে ইচ্ছামতো তার আত্মা অন্যের দেহে পাঠিয়ে যা চায় তাই করাতে পারে। আমি কি বিশ্বাস করেছি? না, কখনোই না। বিশেষ প্রমাণ না পেলে আমি এই প্রলাপ বিশ্বাস করতে পারবো না। তবে এখন অবিশ্বাস করলেও আমি বিদ্রূপ করিনি। আজ সন্ধ্যায় যোগিনী আমাকে বশীকরণ বা মেসমারাইজ করার চেষ্টা করবে। যদি সে সত্যিই প্রভাব ফেলতে পারে, আমি নিজেই পরীক্ষা এবং অনুসন্ধান শুরু করব। 6 জানুয়ারি। বোধহয় আমি এই গুরুতর বৈজ্ঞানিক পরীক্ষা করতে সক্ষম হব। যদি যোগিনীর কথা সত্যি হয়, তাহলে আমি এক সময়ে এর বৈজ্ঞানিক অর্থ আবিষ্কারকও হতে পারব। ঘরে শশধর ছাড়া আর কেউ ছিল না। আগে উষা যেমন যোগিনীর সামনে বসেছিল, আমি তেমনই বসেছি। যোগিনী আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের ওপর হাত চালাচ্ছে। তার হাতের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন উষ্ণ বাতাস আমার মুখ ও শরীরের ওপর দিয়ে যাচ্ছে। আমি যোগিনীর মুখের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে তার মুখ তরল ধূমরাশির মতো মিলতে লাগলো। অবশেষে ধূমরাশির মধ্য থেকে কেবল তার 2 বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে জ্বলছে। কেবল আমি দেখলাম। ধীরে ধীরে সেই চোখ আরো দীপ্তিময়, আরো জ্বলন্ত, আরো বড় এবং স্থির হয়ে উঠল। হঠাৎ তা এত বড় যেন 2 বৃহৎ পুষ্করিণীতে পরিণত হলো। তার অগ্নি নেই, চারপাশে কেবল নীল জল ঢলছে। আমি সেই পুষ্করিণীর জলে পড়ছি। কি ভয়ানক, কি ভয়ানক, কি ভয়ানক! আমার শরীর শিহরিত হলো। ক্রমে
সেই জলে পড়ে দেখি দুই পুষ্করিণী এক হয়ে এক বৃহৎ হ্রদে পরিণত হয়েছে। আমি তার অগাধ জলরাশির মধ্যে পড়েছি। তারপর নিচে, আরো নিচে, আরো নিচে ডুবতে থাকলাম। অতল গভীরে পৌঁছালাম। আবার ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। প্রায় জলের উপরে আসতেই কানে বজ্রমন্ত্রের ধ্বনি বলল, জাগো। আমি চমকিত হয়ে জেগে উঠলাম। হ্যাঁ, দেখি আমি সেই চেয়ারেই বসে আছি। কাছে ত্রিশূল নিয়ে যোগিনী আমার মুখের দিকে তাকিয়ে আছে। পাশে শশধর নিবিষ্টভাবে নোটবুকে সব লিপিবদ্ধ করছে। আমার শরীরের কোনো অসুখ হয়নি, মনও উৎসাহে পূর্ণ। আশা আছে আমি এখন নিজেই অনেক পরীক্ষা করতে পারবো, অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করতে সক্ষম হব। 10ই জানুয়ারি। আমি এই বশীকরণ সম্বন্ধীয় নানা বই সংগ্রহ করেছি। ইংরেজি, সংস্কৃত এবং বাংলায় যা লেখা সবই পড়েছি। কি কঠিন সমস্যা! পড়ে কিছুই পাইনি, কেবলই কাজ আর ফল, কোনো প্রমাণ নেই। তাই রহস্য আছে। এই ঘটে, কিন্তু কেন ঘটে তা কোথায় লেখা? আমি বড় খাতা খুলে নানা কথা লিখেছি। এতে কল্পনা শক্তি বিকশিত হয়, কিন্তু অনুমান ধারণা আমি গ্রহণ করি না। আমি নিখুঁত সত্য চাই। আমি বুঝেছি মেসমেরিজম বা বশীকরণে নির্দেশ দেওয়া যায়। আমি জানি তাকে কোনো কাজ করতে বললে সে অজ্ঞান অবস্থায় বাধ্য হয়। আমি নিজেও সহজেই মেসমেরাইজড হতে পারি, তাই এখন অনায়াসেই বৈজ্ঞানিক আলোচনা করতে পারি। আজ উষার পিতা বিবাহের সব ঠিক করল, আর আমাদের বিয়ের খুব একটা বেশি দেরি নেই। 15ই জানুয়ারি। আজ আবার যোগিনী আমাকে মেসমেরাইজ করল। আগের মতোই ভাব আজও ছিল। শশধর আমার শরীরের সমস্ত বিবরণ নোটবুকে লিখেছে। 16ই জানুয়ারি। আবার মেসমেরাইজড। নোটবুকে সমস্ত বিবরণ আছে। 17ই জানুয়ারি। যোগিনী অন্যত্র যাওয়ায় মেসমেরিজম বন্ধ। আমি একটু বিরক্ত হলাম। কতদূর চলতে পারে পরীক্ষা করতে চাই। এখন দেখছি ক্রমে ক্রমে সম্পূর্ণ জ্ঞানশূন্য হওয়া যায়। দেখতে হবে, আরও অগ্রসর হলে সম্পূর্ণ বশীকরণ। সে অবস্থায় আমি অন্যের হুকুম মেনে কাজ করব। এরপর ক্ষমতা কত দূর তা দেখব। এক নারী এমন এক বৈজ্ঞানিককে নিয়ে লীলা খেলা করছে। আমি তো আশ্চর্য। বিজ্ঞানের জন্য সবই করা উচিত, নিন্দা করুক বা না করুক। 20শে জানুয়ারি। বৃদ্ধ ডাক্তার করুণাকান্ত বাবু এলেন। বললেন, ধীরেন্দ্র বাবু, তুমি নাকি মেসমেরাইজড হয়েছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি হলে আজই বন্ধ করতাম। আমি তোমার চেয়ে বড়, তোমায় পরামর্শ দিচ্ছি, ওই যোগিনীর কাছে যেও না। কেন? বিশেষ কারণে সব খুলে বলছি না, এতটুকু বলি, যোগিনী আমার ওপরও হাত চালিয়েছিল। এতে বিশেষ ভক্তি জন্মায়নি। আমি সন্তুষ্ট হলাম না। কেন তিনি এ কথা বললেন তা জিজ্ঞাসা করলেও খুলে বললেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা ছাড়ব না। বিজ্ঞানের জন্য সম্ভাবনা আছে, তাই যোগিনীকে ত্যাগ করা সম্ভব নয়। ডাক্তার হয়তো তার প্রতি চটেছেন, তাই বললেন। 24, 25 এবং 26শে জানুয়ারি মেসমেরাইজড। 27শে জানুয়ারি, এদিনও মেসমেরাইজড। শরীর খারাপ হচ্ছে। উষা বলেছে আমি ক্রমশ শীর্ণ হচ্ছি,
চোখে কালি পড়ছে। আমার স্নায়ু আগের মতো সতেজ নয়। সামান্য শব্দে চমকে যাই। পড়ানোর সময় ছাত্ররা কিছু বুঝতে না পারলেও রাগ হয়ে যায়। উষা বারবার মেসমেরিজম ছাড়তে বলেছে, আমি ছাড়ছি না। বলেছি, আত্মার সঙ্গে দেহের সম্পর্ক বিচার করে নতুন বই বের হলে জগতে ধন্য পড়বে, সে সেই পর্যন্তই সন্তুষ্ট। এখন প্রতিদিন রাতেই মেসমেরাইজড। আগের চেয়ে দ্রুত জ্ঞান হারাচ্ছি, কিন্তু মনের অবস্থা লক্ষ্য করছি। শশধর 10 দিন দেশে যাবে, তাতেও মেসমেরিজম বন্ধ রাখব না। যোগিনী তার বাড়িতেই থাকবেন। 2রা ফেব্রুয়ারি। বিস্তারিত সাবধান। বিজ্ঞানে এত সময় ভুলে গিয়েছিলাম যে যোগিনী রূপবতী যুবতী। এখন লিখতে পারি, সে আমাকে ভালোবাসে। ব্যাপারটা গুরুতর, এখন আর লুকাতে পারি না। আগে ভাব দেখিনি, এখন বুঝতে পারছি সে আমাকে ভালোবাসে। কি কঠিন। 4ঠা ফেব্রুয়ারি। শশধর চলে গেছে। কাল ভয়ানক ঘটনা। মেসমেরিজমের পরে দেখলাম অন্য কক্ষে 2টো মশাল জ্বলছে। ধুনুচির ধূম ধুনার সুগন্ধ ছড়াচ্ছে। ধূমাচ্ছন্ন আমি যোগিনীকে ধরলাম। মশালের আলোতে তার চোখ জ্বলছে। মুখমণ্ডল অপূর্ব সুন্দর। আমি তার হাতে বন্দী। সে আমার চোখে চোখ রাখছে। মৃদু হাসি। আরো ভয়ানক। আমি তাকে প্রেমের কথা বলার জন্য ব্যাকুল। ক্ষণক পরে বারবার মুখ চুম্বন করল। অর্ধনিম্ন অবস্থায় চোখে চোখ রাখল। ধীরে ধীরে আবার জ্ঞান ফিরে আসলো। আমি পড়লাম, সে আমাকে টেনে এক ছড়ি উপরে তুলল, তারপর মন্ত্রপাঠ করল। আমি কিছুই বুঝিনি। মনে হলো বাইরের জগৎ থেকে আমি বিচ্ছিন্ন। স্বপ্নের মতো মনে হলো। ততক্ষণে কিছুটা সংজ্ঞা ফিরেছে। আমি মুক্ত হতে চাইলাম। সেদিনকার প্রলোভন থেকে মুক্ত না হলে জীবনেও লোকের মুখ দেখতে পারতাম না। বিবাহ স্থির। উষাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আর এই নারীকে সম্ভাষণ করছিলাম। চেতনায় উন্মেষ। তাকে ঠেলে স্থান পরিত্যাগ করলাম। এক মুহূর্ত থাকলে কি করতাম জানি না। এখনো মনে হলে শিউরে উঠি। এখন বুঝলাম বশীকরণ কি জিনিস। ডাইনি গল্পেও কিছুটা বিশ্বাস হচ্ছে। সম্ভবত অজ্ঞান অবস্থায় নিজেই তাকে বসিয়েছি। ছি 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 ছি, লজ্জার ব্যাপার। যতদিন শশধর না ফেরে ততদিন এ কাজ আর নয়। বিশেষ কাজে ব্যস্ত। মেসমেরিজম বন্ধ রাখতে বলেছি। চাকর বললে, বাবু, আমি কোথাও যাব না। আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি যোগিনীর কাছে যাব না, কিন্তু অভ্যেসে আজও উপস্থিত হলাম। হয়তো অভ্যেসেরই দোষ। প্রত্যহ গিয়ে অভ্যেস হয়ে গিয়েছে। সন্ধ্যার পর চঞ্চল ও অধীর। পড়তে বা লিখতে পারলাম না। ঊর্ধ্বশ্বাসে যোগিনীর কাছে ছুটলাম। আজ আসবো না বলেছি। সে দেখেও কিছু বলল না। আমি যা করেছি ও যা বুঝেছি সে পূর্বের মতোই গম্ভীর। মনে মনে ভাবলাম, আমি ভুল ভাবলাম। মেসমেরিজমের জন্য মাথা খারাপ, তাই অন্যায় ভাবলাম। লজ্জার ব্যাপার। আমি তাকে টেনে নিয়েছি। তিনি কি মনে করছেন জানি না। 10ই ফেব্রুয়ারি। না, আমার ভুল হয়নি। আমি হাজার চেষ্টা করেও মনকে শান্ত করতে পারছি না। এখন আমি নিশ্চিত বুঝেছি, এই মেয়েটা, এই
কুহকিনী, এই নামে মাত্র যোগিনী আমাকে চায়, আমাকে আমাকে পুরোপুরি গ্রাস করতে চায়। আমার দেহ, মন, প্রাণ, প্রেম সবকিছু চায়। কি ভয়ানক! ভাবলেই শরীর কাঁপছে, কিন্তু এখন আর মনকে চেপে রাখার উপায় নেই। এটা তো সত্যি, ভয়ঙ্কর সত্যি। আজ মেসমারিজমের পর যখন জ্ঞান ফিরল, দেখি আমি ওর হাত ধরে আছি। আমার মনটা ওর জন্য পাগল হয়ে গেছে। ওকে ওকে আদর করতে, বুকের কাছে টানতে, ভালোবাসার কথা বলতে পাগল হয়ে উঠেছে আমার মনটা। মান, সম্মান, চরিত্র, ভদ্রতা, ধর্ম সব কিছু এক মুহূর্তে উধাও হয়ে গেছে। সবই বুঝছি, অথচ ওকে ছেড়ে আমি যেতে পারছি না। হ্যাঁ, এই কুহকিনী আমার ভেতর পশুত্ব এনে পাপের ইচ্ছে জাগিয়ে তুলেছে। আমি সেটা বুঝছি, অথচ ওর থেকে দূরে যেতে পারছি না। আমি ওর কাছে থাকলে আমার সর্বনাশ হবে, সব বুঝছি, কিন্তু তবুও পালাতে পারছি না। সেদিন পালিয়েছিলাম, আজ পারিনি। আজ ওর হাত ধরে অনেকক্ষণ গল্প করেছি, এমনকি উষার কথা উঠল। ও আমার সামনে উষাকে নিয়ে কত খারাপ কথা বলল, আমি কিছুই বললাম না। আমার কি ভয়ানক অধঃপতনই না হয়েছে? যদিও বুঝেছি আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, তবুও মনটা তখনও কিছুটা শক্ত ছিল। আমি স্থির করলাম যেন আর কখনো এরকম না ঘটে। যদি ওর সাথে পেরে না উঠি, তবে পালিয়ে আত্মরক্ষা করব। কাল থেকে সব বন্ধ করব, আর না, আর কখনো না। এক মুহূর্তের জন্য ওর কাছে যাব না। আমার বিজ্ঞান চর্চা, আবিষ্কার, পরীক্ষা সব যদি ধ্বংসও হয়, হোককে, কিন্তু আর এই ভয়ঙ্কর প্রলোভনের কাছে যাব না। এভাবে চললে আমি পশু হয়ে যাব, মানুষ থাকব না। আমি আর ওর কাছে আমি আর যাব না। না না, কখনো না, যাব না। আমি যাব না। 11ই ফেব্রুয়ারি। আজ কিছুতেই যোগিনীর কাছে আমি যাব না। এত বড় বিজ্ঞান চর্চা নষ্ট হবে, তাতে হোক, উপায় নেই। এই প্রলয়ঙ্করী মেয়েটার কাছে গেলে আমার সর্বনাশ হবে। আমি আর আত্মসংযম করতে পারবো না। কি ভয়ানক! আমার এটা কি হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এখন উচিত ঠান্ডা মাথায় এই ব্যাপারটা ভাবা, যা ঘটছে তাই আগে লিখে রাখি। সন্ধ্যের পর মনটা ভীষণ অস্থির হয়ে পড়ল, তাই উষার সাথে দেখা করতে গেলাম। সবাই বলল আমার চেহারা নাকি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। উষার বাবা দাবা খেলতে বললেন। এসো একদম দাবা খেলি। আমরা খেলায় বসলাম, কিন্তু মন বসছিল না। হঠাৎ খেলাটা বন্ধ করে কিছু একটা অজুহাত দেখিয়ে উন্মত্তের মতো সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর কি হয়েছে আমার ঠিক মনে নেই। সব যেন স্বপ্নের মতো অস্পষ্ট। রাস্তার আলোগুলো যেন দুলছে, সবকিছু অস্বাভাবিক, স্বপ্নের মতো লাগছে। তারপর যেন যোগিনীকে দেখলাম। সে হেসে মিষ্টি গলায় বলল, আজ এত দেরি? তারপর কি হলো, কি বললাম, কখন বাড়ি ফিরলাম, না কিছুই তো মনে নেই। 12ই ফেব্রুয়ারি। আজ মাথাটা পরিষ্কার। এখন আমি ঠান্ডা মাথায় গত রাতের ঘটনাগুলো ভাবতে পারছি। আগেই নিজেকে বুঝিয়েছিলাম
যোগিনীর কাছে যাওয়া মানে কেবল অভ্যাস, দুর্বলতা। কিন্তু এখন বুঝছি এসব নিজেকে দেওয়া বোকার মতো যুক্তি, সবই বৃথা। এর ভেতরে শুধু দুর্বলতা নয়, আরো ভয়ানক কিছু আছে। যখন আমি উষার বাবার সাথে দাবা খেলছিলাম, তখন মনে হচ্ছিল কেউ যেন গলায় দড়ি বেঁধে আমাকে টানছে, ওই যোগিনীর কাছে নিয়ে যাচ্ছে। এটা দুর্বলতা নয়, অভ্যাসও নয়, ও আমাকে নিজের কবজায় নিয়ে ফেলেছে। আমি এখন ওর হাতে বন্দি। তবুও আমি এখনো পুরো হারিয়ে যাইনি। এখনো কিছু বিবেচনা শক্তি আমার মধ্যে আছে। এখন আমার ঠিক করা দরকার আমি কি করব। আমি বোকা, বিজ্ঞানের নেশায় পড়ে জেনে শুনে এমন এক ভয়ঙ্কর জালে নিজেই ঢুকে পড়েছি। ও নিজেই বলেছিল, আমি কাউকে নিজের দাস করতে পারি, কাউকে দিয়ে যা খুশি করাতে পারি। এখন বুঝছি ও আমার উপর সেই ভয়ঙ্কর ক্ষমতা চালাচ্ছে। আমি এখন ওর হাতের পুতুল। যখন ও চায় আমি ওর কাছে যাই, ও যা বলে আমি তাই করি, এমনকি মনেও তাই ভাবি। আমি জানি আমি ওকে ঘৃণা করি, ভয় পাই, তবুও বাধ্য হয়ে ওকে ভালোবাসতে হচ্ছে। আমি আর আমি নই। তবু এখনো আমার কিছু জ্ঞান আছে, কিছু ইচ্ছে আছে। প্রাণ দিলেও আত্মসম্মান রক্ষা করব, পারবো না? 15 ফেব্রুয়ারি। এখন দিনের বেলায় স্থির চিত্তে ভাবলে বুঝতে পারি ওর কোনো কথাই মিথ্যে নয়। ওই মেয়েটা সত্যিই আমাকে বশ করে ফেলেছে। তবে এখনো আমি পুরো হারিয়ে যাইনি। আমি ওকে হারাতে পারি। আমি জড় পদার্থ নই। আমার বুদ্ধি, শক্তি, সাহস সব আছে। ওই দানবীর যত ক্ষমতাই থাকুক না কেন, আমি ওকে হারাবই। নইলে আমার নিজের পরিণতি ভয়াবহ হবে। ভেবে দেখলাম এই মেয়েটা বশীকরণ বিদ্যার জোরে আমার শরীরের ওপর আধিপত্য করেছে। যেমন ভয়ঙ্কর কীট অন্য প্রাণীর দেহে ঢুকে তার রক্ত শোষণ করে, ও ঠিক তেমনই নিজের আত্মার একটা অংশ আমার দেহে ঢুকিয়ে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। আমি তখন কেবল যন্ত্রের মতো চলি। আমি তখন আর কিছুই করতে পারি না। এই ক্ষমতার প্রকৃতি আমি একদমই জানি না। উপরন্তু আমি যা ভুগেছি তা কাউকে বলতেও পারি না। কলেজে বললে তারা ভাববে আমি পাগল। উষাকে তো কখনোই বলবো না। আমাকে একাই এই কষ্ট সহ্য করতে হবে। ওই মায়াবিনীর সঙ্গে আমাকে লড়াই করতে হবে। ওর জাল ছিঁড়ে মুক্তি পেতে হবে। ও যা বলেছিল তা মনে পড়ল। যখন কারোর উপর পুরো নিয়ন্ত্রণ থাকে না, তখনও সে জানে সে কি করছে, কিন্তু আদেশ অমান্য করতে পারে না। সজ্ঞানের থেকেও বাধ্য হয়ে করে। কিন্তু পুরো নিয়ন্ত্রণ পেলে তখনই জ্ঞান থাকে না, পুরো অচেতন অবস্থায় কাজ করে। তাহলে বুঝলাম ও এখনো পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি, কারণ আমি যা করেছি সবই অনিচ্ছায় করেছি। আর শেষবার কিছুটা অচেতন অবস্থায় ছিলাম। হায় হায়, আমার মতো বিপন্ন মানুষ পৃথিবীতে আছে কি? আর একজনের কথা মনে পড়ল, ডাক্তার করুণাকান্ত। উনি আগের থেকেই সাবধান করেছিলেন, যদি তার কথা শুনতাম আজ এই কুহকিনী আমাকে ফাঁদে ফেলতে পারত না। আজই তার কাছে যাব, ক্ষমা চাইব। যদি কিছু পরামর্শ দিতে পারেন। 20 ফেব্রুয়ারি। না, করুণাকান্ত বাবুকে কিছুই খুলে বলতে পারলাম না। দু একটা কথা বলতেই তিনি এত অবাক হলেন যে আর এগোতে পারলাম না। তবে কথায় কথায় বুঝলাম উনি কখনো এই যোগিনীর বশে পড়েননি। কেবল ওর আচরণ দেখে উনি বুঝেছিলেন ওর চরিত্র ভালো নয়, তাই আর তিনি যাননি। ভাবলাম উনি বেঁচে গেছেন, নইলে তারও আমার মতো অবস্থা হতো।
আমি কি পারবো এই মায়াজাল ছিঁড়ে বেরোতে? আমি কি আবার আগের মতো হতে পারবো? এখন এখন কি করব? যদি যদি ছুটি না পাই, পশ্চিমে চলে যাব। ওর কাছ থেকে আমি পালাবো। কিন্তু পশ্চিমে গিয়েও কি ওর হাত থেকে বাঁচবো? ও কি আমাকে সেখান থেকেও টেনে আনতে পারবে না? জানি না আমি, তবে একটা কথা জানি, আমি এই অলৌকিক শক্তির সঙ্গে লড়তে পারি, এইটুকুই। সন্ধ্যার পর আবার ওর কাছে যাওয়ার অদ্ভুত এক ব্যাকুলতা আসবে। তখন কি করে নিজেকে সামলাবো? তাই স্থির করলাম যেন কোনোভাবেই ঘর থেকে বেরোতে না পারি। দরজা বন্ধ করে চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দেব, তাহলে আর বেরোতে পারবো না। খারাপ যুক্তি নয়। কাল সকালে বেরোবো কিভাবে সেটা পরে ভাবা যাবে। আপাতত স্থির করলাম প্রাণ থাকতে আর ওর কাছে যাব না। 21শে ফেব্রুয়ারি। আমারই জয় হয়েছে। কাল সন্ধ্যের আগেই ঘরের দরজা বন্ধ করে চাবিটা জানলা দিয়ে বাগানে ফেলে দিয়েছিলাম। একটা বই নিয়ে বসে রইলাম। ভাবছিলাম এখনই সেই ব্যাকুলতা আসবে। মন কাঁপছিল, কিন্তু কিন্তু কিছুই হলো না। রাতে শান্তিতে ঘুমিয়ে পড়লাম। কখন ঘুম এলো টেরই পাইনি। বোধহয় যোগিনী বুঝেছে আমি কি করেছি। বুঝে যে আর উপায় নেই, তাই আর চেষ্টা করেনি। যাই হোক, এবার ওকে হারাতে পেরেছি। একবার পেরেছি, আবারও পারব। সকালে চাবি খুঁজতে একটু বিপদে পড়েছিলাম, কিন্তু শেষমেশ বাগানের এক কোণে পেয়ে গেলাম। এরপর মনে মনে প্রতিজ্ঞা করলাম, প্রয়োজনে দরজা জানলা পেরেক মেরে বন্ধ করব। 5 জন লোক ভাড়া করে আমাকে বেঁধে রাখবে, তবুও আর ওই কুহুকিনীর কাছে আমি যাব না। উষার বাবা আমাকে ডাকলেন। বুক ধরফর করতে লাগলো। উনি বললেন, আমি কিছুদিনের জন্য দেশে যাচ্ছি, আজই রওনা হব। ফিরলে উষার সঙ্গে তোমার বিয়ে দেব। উনি চলে গেলে আমি উষাকে বললাম, তোমাকে একটা অনুরোধ করি, কখনো ওই যোগিনীর দ্বারা মেসমেরাইজড হয়েও না। উষা অবাক হয়ে বলল, সে কি? তুমিই তো বলেছিলে শেষ পর্যন্ত পরীক্ষা না দেখে ছাড়বে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন এখন মত পাল্টেছি আমি। তাহলে তুমিও ছেড়ে দেবে? অবশ্যই অবশ্যই ছেড়ে দেবো। তোমার চেহারা যে কি খারাপ হয়ে গেছে তুমি বুঝছো না। এসব ভালো নয়। এখন আমিও তাই ভাবছি। ইতিমধ্যেই যোগিনীরও ক্ষতি হয়েছে। তোমাকে মেসমারাইজ করতে গিয়ে উনিও অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, তিনি অসুস্থ? হ্যাঁ, কাল রাত থেকে জ্বর। উষা প্রতিশ্রুতি দিল আর কখনো ওর দ্বারা মেসমারাইজড হবে না। আমি খুশি হলাম, কিন্তু শুনে মনটা কেমন যেন অস্থির হয়ে গেল। তাহলে কাল রাতে ও অসুস্থ ছিল, তাই হয়তো ওর ক্ষমতা কাজ করেনি। ও নিজেই বলেছিল শরীর খারাপ থাকলে ওর ক্ষমতা কমে যায়। তাই হয়তো আমি গত রাতে রক্ষা পেয়েছি, শান্তিতে ঘুমিয়েছি। যাই হোক, আজ রাতেও দরজা বন্ধ করে চাবিটা ফেলব, তাহলেই নিরাপদ থাকব। আমি এখন ওর ভয়ে একেবারে বাচ্চা ছেলের মতো ভীত হয়ে গেছি। কি শোচনীয় অবস্থা। 25শে ফেব্রুয়ারি। কাল রাতেও কিছু হয়নি। একবারও ওর কাছে যাওয়ার ইচ্ছে হয়নি। সকালে মালিকে চাবি আনতে বললে সে এমনভাবে তাকালো যেন ভাবছে আমি পাগল হয়ে গেছি। তবুও বুঝলাম আমি ধীরে ধীরে ওর হাত থেকে মুক্ত হচ্ছি। যদিও শুনলাম ওর জ্বর কমেছে, কিন্তু দুর্বলতা রয়ে গেছে। কে জানে সুস্থ হলেও আবার কি করবে। মনে মনে প্রার্থনা করলাম, ভগবান ভগবান আমাকে শক্তি দাও, যাতে ওর হাত থেকে রক্ষা পাই। এখন বুঝতে পারছি এই মেয়েটা যে শক্তি ব্যবহার করছে সেটা কোনো পৈশাচিক ক্ষমতা নয়, বরং এক প্রাকৃতিক শক্তি। কিন্তু তার মূল রহস্য কেউ জানে না।
হয়তো সুযোগ পেলে আমি নিজেই তার রহস্য উদ্ঘাটন করতে পারতাম, কিন্তু যখন নিজেই শিকার, তখন আর গবেষণা করার ক্ষমতা থাকে না। প্রথমেই নিজের প্রাণ বাঁচাতে হয়। যাই হোক, আজ মনে হচ্ছে রাতে কিছু একটা ঘটবে। শুনেছি যোগিনী এখন ভালো আছে, যদিও দুর্বল। মনে হয় আজ রাতে আবার চেষ্টা করবে ও। তাই আমি আগের মতোই সাবধান থাকব, প্রস্তুত থাকব। 26শে ফেব্রুয়ারি। না, ঈশ্বরের দয়া, কালও কিছু হয়নি। আমি এবার মালিকে আর ডাকিনি। নিজেই চাবি বন্ধ করে দরজার ফাঁক দিয়ে বাইরে ফেলেছি। সকালে ভৃত্য এসে চাবি দিয়ে খুলেছে, কিন্তু এত সাবধানতারও প্রয়োজন ছিল না। এখন আর যোগিনীর কাছে যাওয়ার ইচ্ছেই জাগে না। কয়েকদিন কেটে গেল, আমি ঘরেই আছি, ওর কাছে যাইনি। নিশ্চয়ই আমি মুক্ত। শুনলাম শশধর শিগগিরই ফিরবে। ও আসলে আমার ভয়ও কিছুটা কমবে। ওর সামনে যোগিনী নিশ্চয় আর এমন কাণ্ড করতে পারবে না। ভাবছিলাম শশধরকে সব খুলে বলবো কিনা। শেষে ঠিক করলাম, না, বলবো না। ও ভাববে আমি পাগল অথবা মিথ্যেবাদী। আমার মন এখন অনেক শান্ত, অনেক স্থির। বুঝেছি যোগিনীর ক্ষমতা এখন আর আমার ওপর নেই। ভগবান নিশ্চয়ই আমাকে রক্ষা করেছেন। এর চেয়ে বড় আনন্দ কি জীবনে আর কিছু হতে পারে? আমার সবই আছে, ধন, মান, যশ, সংসারে যা যা প্রয়োজন সবই আছে। এখন বিয়ে করলেই আমি সুখী হব। অথচ এই এক ভয়ানক ব্যাপারেই আমার সব শেষ হয়ে যাচ্ছিল। ভাবলে এখনো গা শিউরে ওঠে। আমার সবই আছে, কেবল একটাই জিনিস প্রায় আমাকে ধ্বংস করেছিল। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। 27শে ফেব্রুয়ারি। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাব। এটাই দেখছি আমার শেষ পরিণতি দাঁড়াবে। পাগল হতে আমার আর বেশি দেরি নেই। রাতে শুয়ে হাতের উপর মাথা রাখলেই স্পষ্ট বুঝতে পারি মাথার ভেতরটা দপদপ করছে। একবার আমার পুরো শরীর যেন কেঁপে ওঠে। কি ভয়ানক রাতটাই না কাটালাম। এখন আমার খুশি হওয়ারও যথেষ্ট কারণ আছে। চাকর বাকরদের কাছে হাস্যস্পদ হয়ে যাচ্ছি জানি, তবু রাতে দরজার তালা বন্ধ করে চাবিটা বাইরে ফেলে দিলাম। তখনও রাত বেশি হয়নি, তাই একটা বই নিয়ে পড়া শুরু করলাম। হঠাৎ কে যেন আমাকে জোরে ধরে টানতে লাগলো। আমি বিছানা থেকে উঠে পড়লাম। যে ভয়ানক শক্তি আমাকে গ্রাস করলো তার বর্ণনা দেওয়া যায় না। আমি মরিয়া হয়ে বিছানার চাদর জড়িয়ে ধরলাম, দেওয়াল ধরার চেষ্টা করলাম। মনে হয়েছিল উন্মাদের মতো একবার চিৎকারও করেছিলাম, কিন্তু সব বৃথা। কোনো আশাই নেই, কোনো শক্তি নেই। কে যেন আমায় জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমাকে যেতেই হবে। কিছুতেই নিজেকে বাঁচাতে পারলাম না। এই দৈব শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। হায় হায়, আমার কি হলো? হায়। প্রথমে আমি এই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সেই শক্তি এত প্রবল হয়ে উঠল যে আমি পুরোপুরি তার কাছে পরাভূত হলাম। সৌভাগ্যের কথা, কেউ আমার এই অবস্থা দেখেনি। না হলে আমি কি করতাম কে জানে। শুধু যে ঘর থেকে বেরোনোর জন্য উন্মত্ত হয়ে উঠেছিলাম তা নয়, কিভাবে দরজা খুলতে পারি সেই চিন্তাও করতে লাগলাম। একটা ছুরি এনে দরজার ফাঁক দিয়ে চাবিটা টানার চেষ্টা করলাম। অনেক কষ্টে অবশেষে চাবিটা হাতে এলো। আমি ব্যাকুলভাবে সেটা তুলে নিয়ে দরজাটা খুলে ফেললাম। তারপর বাক্স থেকে নিজের একটা ছবি নিয়ে তাতে ঠিকানা লিখে পকেটে রাখলাম, আর সঙ্গে সঙ্গে শশধরের বাড়ির দিকে দৌড়লাম। তারপর যা ঘটল সব যেন স্বপ্নের মতো মনে হলো। আমি স্পষ্ট বুঝলাম আমার শরীরে
দুটো মনের কাজ চলছে। অন্য কারো এক বিশাল শক্তিশালী মন আমার শরীর দখল করে নিয়েছে এবং সেটাকে পুতুলের মতো চালাচ্ছে। আর আমার নিজের মন পাশে ভয়ে কুঁকড়ে গিয়ে দুর্বলভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমার নিজের মন নেই বললেই চলে, অন্যের মন পুরো শরীরটাকে দখল করে নিয়েছে ততক্ষণে। আমি তা ভালো করেই অনুভব করছি, কিন্তু কিভাবে বা কোন পথে গিয়ে শশধরের বাড়িতে ঢুকেছি তা কিছুই মনে নেই। তবে যোগিনীর কথা স্পষ্ট মনে আছে। দেখলাম সে খাটের ওপর অর্ধশোয়া অবস্থায় বসে আছে, একটা কম্বলে তার শরীরের অর্ধেক ঢাকা। আমায় ঘরে ঢুকতে দেখে সে মৃদু হেসে উঠল। দেখলাম তার মুখ পাণ্ডুর হয়ে গেছে, চোখ বসে গেছে, শরীর অনেকটা শুকিয়ে গেছে। ডান হাত দিয়ে সামনে থাকা একটা চেয়ারে বসতে ইঙ্গিত করল। বলতে লজ্জা হচ্ছে, আমি তার সেই হাতটা দু হাতে ধরে বারবার চুমু খেলাম। তখনও হাতটা ছাড়িনি। তার পাশে বসে আমার ছবিটা তাকে দিলাম। তারপর কত কথাই না বললাম, কত প্রেমের কথা, কত ভালোবাসার কথা বললাম। তার অসুস্থতায় আমি কত কষ্ট পেয়েছি, সে একটু সুস্থ হলেই আমি কতটা আনন্দ পাব। বললাম তাকে একদিন না দেখলে আমি পাগল হয়ে যাই। সে মৃদু মধুর হাসি হেসে চলল। একবার আমার মাথাটা টেনে নিজের বুকের কাছে এনে সযত্নে চুলগুলো ঠিক করে দিল। আমার হৃদয় আনন্দে ভরে গেল, সারা শরীরে শিহরণ উঠল। আমি তার দাস, তার কৃতদাস, তার খেলনা। তবু তখন এতে আমি অপরিসীম আনন্দ অনুভব করেছিলাম। ভগবানের কৃপায় সেই সময় হঠাৎ আমার মনে একটা বিরাট পরিবর্তন ঘটল। ভগবান যে নেই এ কথা যে বলে সে অন্ধ। আমি তখন নরকের দিকে যাচ্ছিলাম। আর এক মুহূর্ত, এমন সময় ভগবানই আমাকে রক্ষা করলেন। তিনি আমাকে নরকের পথ থেকে ফিরিয়ে আনলেন। এই পিশাচিনী, এই শয়তানির শক্তির বিরুদ্ধে তখন এক মহান শক্তি উদয় হলো। আমার মন আনন্দে ভরে গেল। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখেও পরিবর্তন ঘটেছে। একসময় পাণ্ডুর ছিল, এখন মৃতের মতো হয়ে গেছে। তার সেই দীপ্ত চঞ্চল চোখের উজ্জ্বলতা হারিয়ে গেছে। চোখ আধ খোলা হয়ে এসেছে। মুখে আর আগের মতো তেজ নেই, বরং গভীর বিষণ্ণতা, ভ্রুকুঞ্চিত, মুখে ভয়। সে যেন বুঝতে পারছে না কি করবে। আমি তার মুখ দেখে স্পষ্ট বুঝলাম ধীরে ধীরে আমি তার শক্তি থেকে মুক্ত হচ্ছি। আমার নিজের মন নিজের দখলে ফিরিয়ে নিচ্ছে। সে কাতর স্বরে বলল, ধীরেন্দ্র বাবু, আমার শরীর যা সহ্য করে না আমি তাই চেষ্টা করেছি। আমি এখনো খুব দুর্বল, আমার জ্বরও যায়নি, কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে পারিনি। আমার ছেড়ে যেও না। এখন ওই দুর্বলতা কেটে যাবে, 5 মিনিটের মধ্যেই আমি সুস্থ হব। আমার সেই কমণ্ডলটা এনে দাও প্রিয়তম, তুমি আমার। কিন্তু আমি তখন নিজের মধ্যে ফিরে এসেছি। তাহার দুর্বলতার কারণেই আমি স্বাধীনতা লাভ করেছি। আমি তার অনুগত নই। তার প্রতি রাগে আমার সারা শরীর কাঁপছিল। অন্তত আজ আমি তার সম্পর্কে যা ভাবি তা তার মুখের সামনেই বলবো। একটু আগেও তার প্রতি অনিয়ন্ত্রিত ভালোবাসায় ভরা হৃদয় এবার ভয়ানক ঘৃণায় ভরে উঠল। আমি তার ত্রিশূল তুলে তার বুকে বিদ্ধ করতে উদ্গ্রীব হয়ে উঠলাম। সে ভয়ে বুক চেপে শয্যায় সরে বসল। অর্ধস্ফুট স্বরে বলল, কমণ্ডলু। আমি উন্মাদের মতো কমণ্ডলু তুলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর আমার ছবিটা তার হাত থেকে কেড়ে শত টুকরো করে আগুনে ফেলে দিলাম। এরপর ভেবেছি আর কিছু বলা উচিত নয়, তাই বললাম, এখন শরীরটা খুব খারাপ,
অন্য সময় আমি এ বিষয়ে কথা বলবো। অনেক কষ্টে তাকে বিদায় করলাম। তাকে কিছু বলা মানে যেন বাজারে ঢাক বাজানো। লোকে শুনলেও কেউ আমার প্রতি সহানুভূতি দেখাবে না, বরং আমায় হাসির পাত্র করবে। 1 মার্চ। কাল কিছু ঘটেনি, শান্তিতেই ঘুমিয়েছি। শশধর ফিরে আসায় অনেকটা নির্ভয় বোধ করছি। তার সামনে সে কখনোই এতটা নির্লজ্জ হতে পারবে না। বিশেষ করে আমি যেভাবে মুখের ওপর সব বলে দিয়েছি, তাতে সে আর আমাকে ভালোবাসবে না, এটা আমার বিশ্বাস। এবার আমি তার হাত থেকে রক্ষা পেয়েছি। তবে তার প্রতিহিংসা, তার ঘৃণা, সে কি চুপ করে বসে থাকবে? না, সে চুপ করার মানুষ নয়। নিশ্চয় আমায় জব্দ করার চেষ্টা করবে সে। না, আমি কেন ছায়া দেখেই ভয় পাচ্ছি? তাকে একেবারে ভুলে গেলে সব মিটে যাবে। 2 মার্চ। শরীর, মন, মস্তিষ্ক সবই আগের মতো হয়ে গেছে। এখন বিশ্বাস হয়েছে আমি এই শয়তানির হাত থেকে মুক্তি পেয়েছি। তবুও সন্দেহ যায় না, ভয় কাটে না। খবর পেয়েছি যোগিনী সুস্থ হয়েছে, আগের মতোই সবল। এখন সে কি করবে? 3 মার্চ। আমার ইচ্ছে এখান থেকে পালিয়ে যাই। সত্যি বলতে কি, নারীটির ভয়ে আমি সবসময় আতঙ্কে থাকি। কলেজে ছুটি হলেই এখান থেকে পালাবো। তবুও অনিচ্ছা সত্ত্বেও আবার তার সঙ্গে দেখা হয়েছে, কথাও বলেছি। সকালে ঘরে বসে বই পড়ছিলাম, তখন ভৃত্য ঘরে ঢুকল। তার পেছনে ঠক ঠক শব্দ। হঠাৎ আমার প্রাণ কেঁপে উঠল। এ তো যোগিনী ত্রিশূলের শব্দ। কি করব ভাবার আগেই সে ঘরে ঢুকল। আমি তাকে স্বাগত জানাতে পারিনি, কোনো কাজ করার ক্ষমতাই হারিয়েছিলাম। আমি স্থবির হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। কিন্তু ওর মতো ভয়ঙ্কর দৃষ্টি আমি জীবনে দেখিনি। মনে হলো সেই দৃষ্টি আমার হৃদয়ের গভীরে গিয়ে বিঁধছে। বহুক্ষণ নীরবে থেকে ধীরে ধীরে বলল, যেদিন আমাদের শেষ দেখা হয়েছিল সেদিন তোমার যে মনের ভাব ছিল এখনো কি তাই আছে? বরাবরই আমার মনের ভাব এক। ধীরেন্দ্রবাবু, আমাদের উভয় পরস্পরকে বোঝা ভালো। আমার সঙ্গে যা তা করা সহজ বা নিরাপদ নয়, এটা তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তুমি স্বেচ্ছায় আমার কাছে বশীকরণ শিক্ষা নিতে চেয়েছিলে। তুমিই প্রথমে আমাকে ভালোবাসার কথা বলেছিলে। তুমি প্রেমের চিঠি লিখে তোমার ছবি আমাকে দিয়েছিলে। তুমি আমায় মন দিয়েছিলে, আর তুমি সেই রাতে আমায় অপমান করেছো। যেসব কথা কেউ কখনো বলতে সাহস করেনি, তা তুমিই বলেছ। বলো, রাগের মাথায় হঠাৎ বলেছিলে কিনা? বললে আমি সব ভুলে যাব, কিচ্ছু মনে করব না। বলো, তুমি আমাকে ভালোবাসো? যদি কখনো তোমাকে ভালোবাসা দেখিয়ে থাকি, তবে তুমি জেনো সবই তুমি আমাকে দিয়ে করিয়েছিলে। আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি। সেদিন রাতে যা বলেছি সেটাই সত্যি, সেটাই আমার নিজের কথা। বাকিটা সব তোমারই কাণ্ড। হ্যাঁ, আমি জানি কেউ নিশ্চয়ই আমার বিরুদ্ধে তোমার কানে কিছু বলেছে। যাই হোক, তুমি জানো আমি চাইলেই এই মুহূর্তে তোমাকে কুকুরের মতো আবার পদানত করতে পারি। সেদিন যে দুর্বলতা হয়েছিল আজ তা হবে না। তুমি জানো না তুমি কত দূর আমার মুঠোর ভিতর ঢুকে পড়েছ। আমি কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিলাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে কঠিন স্বরে বলল, আমি তোমাকে আমার ভালোবাসা, মন, দেহ, যৌবন সব দিতে চেয়েছিলাম। তুমি সেগুলোর প্রতি ঘৃণা আর উপেক্ষা দেখিয়েছ। দেখো তবে কত দূর যায় ব্যাপারটা। তুমি হাসছো, কিন্তু এমন এক সময় আসবে যখন তুমি আর্তনাদ করতে করতে আমার পায়ে লুটিয়ে পড়বে। তোমার অহংকার গুঁড়িয়ে যাবে।
আর তখন তুমি কুকুরের মতো আমার পদশব্দের অনুসরণ করবে। তখন বুঝবে আমায় শত্রু বানিয়ে কি ভয়ানক ভুল করেছ, আর সেই ভুলের পরিণাম কত ভয়াবহ। সাবধান। কথা শেষ না করেই সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্থবির হয়ে দাঁড়িয়ে তার ত্রিশূলের ঠক ঠক শব্দ শুনতে লাগলাম। সে চলে গেল বটে, কিন্তু আমার মনে এক গভীর ভার চাপিয়ে গেল। মনে হতে লাগলো ভবিষ্যতে আমি নিশ্চয়ই কোনো ভয়াবহ বিপদের মুখে পড়ব। মনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বৃথা। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারি না। মনে হয় আমার আত্মা শরীর সব তার নিয়ন্ত্রণে। যখন ইচ্ছে সে আমার আত্মাকে শরীর থেকে সরিয়ে দিয়ে আমার দেহকে নিজের মতো চালাতে পারবে। না, একথা কাউকে খুলে বলতে না পারলে আমি পাগল হয়ে যাব। কিন্তু কিন্তু কাকে বলবো, আর কোথায় যাব, কি করব? এ কি মহা বিপদেই না পড়লাম। 4 মার্চ। না, বৃথা বৃথা। মানুষে যে আমার আর কোনো উপকার করতে পারবে না। এ মহাবিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে একাই একটা বড় লড়াই করতে হবে। দুটো পথ আমার সামনে। 1, আমি ওই কুহকিনীর প্রেমিক হই, আর 2, তার অপ্রিয় আচরণ সহ্য করে নীরবে তার অত্যাচার আর শাস্তি সই। যাই হোক না কেন, সে আমাকে অসহ্য যন্ত্রণা দিক, পাগল করে দিক, মেরে ফেলুক, আমি কখনোই তার পায়ে মাথা নত করব না। কখনোই না, কখনোই না। উষাকে যদি হারাই, যদি তার জন্যেই হারাতে হয়, যদি এই পৃথিবী থেকে আমার মান সম্মান সব শেষ হয়ে যায়, তবুও মেনে নেব। এর চেয়ে বেশি কষ্ট আর কি দেবে সে? আমার সেই কষ্ট আমি কাউকে বলতে পারবো না। আমি বিজ্ঞানী ধীরেন্দ্রনাথ ডাকিনীর হাতে পড়েছি। এই কথা শুনলে তো সবাই হাসবে, হয়তো আমাকে পাগলা কারদে পাঠাবে। তাই ভগবান ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি প্রাণপণে তাকে ডাকতে লাগলাম, কিন্তু হায়, গভীর মূল গাছও আজ সামান্য ঝড়ে ভেঙে পড়ল। 6 মার্চ। কয়েকদিন কিছুটা শান্তিতে আছি, কিন্তু এই শান্তির ওপর কি বিশ্বাস করা যায়? আমি জানি আমি গভীর গহ্বরের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে এই পিশাচি আমাকে তাতে ফেলে দিতে পারে। 10 মার্চ। জানি কুহকিনী যেমন বুদ্ধিমতী তেমনই চতুর। সে ভেবে চিন্তে আমার উপর এক কঠিন শাস্তি না দিয়ে ছাড়বে না। সে জানে আমার কলেজে কত মান সম্মান, তাই সেখানেই প্রথমে আঘাত করেছে। আমি বুঝছি আমার কলেজের চাকরি যাবে, তাতে যাক, আমি শেষ পর্যন্ত না দেখে ছাড়ব না। আজ কলেজে পড়াতে গিয়ে বুঝলাম কিছু একটা গোলমাল হয়েছে। ঠিক কি ভুল হয়েছে বুঝতে পারলাম না, শুধু একবার মাথা ঘুরে উঠেছিল, এইটুকুই। কিন্তু ক্লাস শেষ হলে এক ছাত্র খাতা দেখাতে এলো। দেখলাম আমি যা বলেছি সবই ভুল। আমি ভেবেছিলাম সে শুনতে ভুল করেছে, তাই বুঝিয়ে দিলাম। কিন্তু মনে মনে বুঝলাম সত্যিই ওই মায়াবিনীর প্রভাবে আমার পড়ানোর সময় মানসিক বিভ্রাট ঘটেছিল। আর বেশি দিন নয়, এই কটা দিন কোনোভাবে মান সম্মান বাঁচিয়ে পার করতে পারলেই যেন হয়। কিন্তু হবে কি? 20 মার্চ। 10 দিন কেটে গেছে। আমার লজ্জার কাহিনী আর কি লিখব? আমার মান সম্মান সবই গেছে। বোধহয় কেবল অভ্যাসের জোরে আবার এই ডায়েরি লিখতে বসেছি। যা ভয় করেছিলাম কাল সেটাই ঘটেছে। আমার চাকরিটা চলে গেছে। যদিও তারা বলেছেন এ কেবল দিন কয়েকের জন্য। অতিরিক্ত পরিশ্রমে আমার শরীর নাকি খারাপ করেছে। বিশ্রাম নিলেই আবার কাজে যোগ দিতে পারবো। যাই হোক, চাকরি তো গেছে,
আমি জানি আমি আর সেই খ্যাতিমান বিজ্ঞানী ধীরেন্দ্রনাথ নই। আমি আর সে নই। আমি জগতের সামনে মান সম্মান হারানো এক মানুষ। ঘটনা এই, আমার পড়ানো ছাত্রদের মধ্যে হাসির খোরাক হয়ে গেছে। আমি পড়াতে শুরু করলেই কলেজের সব ছাত্র জুটত। পাগল প্রফেসর আজ কি মজা করবে এই দেখার আগ্রহে ভিড় লেগে যেত। আমার সেই লজ্জা ও অপমানের কথা লিখতে আমি পারি না। সবই সেই শয়তানির কাজ। এমন এমন কোনো হাস্যকর বা লজ্জাজনক কাজ নেই যা সে আমার মুখ দিয়ে ছাত্রদের সামনে বলাইনি। আমি প্রথমে ঠিকঠাক পড়াতে শুরু করতাম, কিন্তু টের পেতাম শিগগিরই আমার চেতনা বিভ্রান্ত হবে। তখন আমি কি বলবো, কি করব, কিছুই তো মনে থাকতো না। এমনকি জানতামও না। যখনই বুঝতাম যে সেই কুহকিনীর প্রভাব আমার ওপর নেমে আসছে, প্রাণপণে চেষ্টা করতাম মুক্তি পেতে। শরীর ঘামে ভিজে যেত, হাত মুষ্টিবদ্ধ করে মুখ বিকৃত হয়ে যেত। ছাত্ররা আমার ভঙ্গি দেখে হো হো করে হাসত। তারপর আমি যা বলতাম তা বর্ণনাতীত। অকারণে হাসতাম, পাগলের মতো বকবক করতাম, হঠাৎ করে কান ধরতাম, অন্য অধ্যাপকদের গালাগাল দিতাম। কিন্তু কিছু পরে এই মাথা আবার ঠিক হয়ে যেত। আমি আবার পড়াতে শুরু করতাম। বলা বাহুল্য, ছাত্ররা হাসত, কর্তৃপক্ষ চিন্তিত হতেন। আমাকে অবসর দেওয়া আশ্চর্যের কিছু নয়। আমার পাগলামিতে তাদেরও লজ্জা হচ্ছিল। এসবই সেই জাদুকরীর কীর্তি। এমনকি আমার একা থাকা বাড়িটাও অসহ্য হয়ে উঠেছে। সবাই আমাকে ছেড়ে গেছে, চাকরি গেছে, কোনো কাজ নেই। সবাই ভাবে আমি পাগল। কেউ আসে না আমার কাছে। আমি জানলার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকি। এই কলকাতার মতো জনাকীর্ণ শহরে এই ঊনবিংশ শতকের শেষ ভাগে বিজ্ঞান চর্চার যুগে আমি এক শয়তানির জাদুতে লাঞ্ছিত, পেষিত হচ্ছি, কিন্তু আমাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। বিজ্ঞান এই শক্তিকে বোঝে না। এই শয়তানির নামে অভিযোগ করতে গেলে কেউই বিশ্বাস করবে না। বিচারপতিরা আমাকে পাগল বলে তাড়াবে, ডাক্তাররাও বিশ্বাস করবে না। বন্ধু, আত্মীয় স্বজন সবাই ধরে নিয়েছে আমার মাথা গেছে। আমি মানুষ হয়েও মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন। সে নারী রাক্ষসী আমাকে এই অবস্থায় এনেছে। কিন্তু সাবধান, সাবধান, সব কিছুরই সীমা আছে। যখন কেউ আমাকে তার হাত থেকে রক্ষা করতে পারবে না, তখন আমি তার ব্যবস্থা করব। কাল তার সঙ্গে দেখা হয়েছিল বাড়ির সামনের রাস্তায়। ভাগ্য তার ভালো যে জনসমক্ষে দেখা হয়েছিল, নির্জন জায়গায় নয়। নইলে যে কি করতাম বলা যায় না। তার গলা টিপে মেরে ফেলতাম না, সে ব্যাপারে সন্দেহ আছে। সে হাসতে হাসতে বলল, কেমন আছেন মহাশয়? এখন জ্ঞান লাভ হয়েছে? এখনো কি সেই অহংকার আছে? আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম, কিচ্ছু বললাম না। তখন সে গম্ভীর মুখে বলল, দেখছি স্ক্রুর পাটা আরেকটু টাইট করতে হবে। এই বলে সে গর্বে পা ফেলতে ফেলতে চলে গেল। আর একটু থাকলে যে কি হতো বলা যায় না। সাবধান সুন্দরী, সাবধান। একদিন তোমায় আমি হাতে পেয়েছিলাম, আবার পাবো। তখন কি করে বাঁচবে আমিও দেখি। 25শে মার্চ। যাই হোক, একটা ভালো হয়েছে। চাকরি চলে যাওয়ায় তার হাত থেকে কিছুটা রেহাই পেয়েছি। এখন সে আমাকে আগের মতো উৎপীড়ন করতে পারছে না। হতাশ হওয়ার কারণ নেই। চারিদিক থেকে মহানুভূতির চিঠি পাচ্ছি। সবাই ভাবছে অতিরিক্ত পরিশ্রমে আমার শরীর খারাপ হয়েছে। কলেজ কর্তৃপক্ষও লিখেছেন।
অত্যাধিক পরিশ্রমের কারণে আমার স্বাস্থ্য ভেঙে গেছে। কয়েকদিন পশ্চিমে ঘুরে এলেই হয়তো সুস্থ হয়ে উঠব। তারা আশা করছে পরবর্তী সেশনে আমি আবার জয়েন করতে পারব। এই যন্ত্রণা ও দুঃখের মধ্যেও এই চিঠিগুলোই আমার মনে কিছুটা শান্তি এনে দিল। মনে হলো ভগবান আছেন, আমি নিশ্চয়ই এই জাদুকরির হাত থেকে মুক্তি পাব। 27শে মার্চ একটা বড় ঘটনা ঘটেছে। উষাদের বাড়িতে চোর ঢোকার চেষ্টা করেছিল। খবর পেয়ে আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাজির হলাম। হ্যাঁ, সত্যিই রাতের বেলা জানলা ভেঙে কেউ একটা ঢোকার চেষ্টা করেছিল। একটা লোহার যন্ত্র দিয়ে জানলা ভাঙার চেষ্টার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জানলার কিছু অংশ ভেঙেও গেছে। পুলিশের পক্ষে চোর ধরা কঠিন হবে না। জানলায় নতুন সবুজ রং করা হয়েছিল, তখনও শুকোয়নি, তাই দাগে রঙের ছাপ স্পষ্ট। চোরের হাত ও পোশাকে সেই রং লেগে গেছে। এই সূত্র ধরে পুলিশ সহজেই চোর ধরতে পারবে আশা করি। কিন্তু বাড়ি ফিরে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ওই পিশাচি, ওই শয়তানি, আমি তাকে কোনোদিনও আমায় হারাতে দেব না। সে আমার চাকরি কেড়েছে, এখন আমাকে চোর বানাতে চায়। এই পৃথিবীতে এমন কিছুই নেই যা সে আমায় দিয়ে করাতে পারবে না। না না না, এ কথা মনে হলেই বুকটা কেঁপে ওঠে। বিছানার দিকে তাকিয়ে বসে পড়লাম। আমি কখনো কাঁদি না, কিন্তু আজ বুকটা ফেটে যাচ্ছিল। চোখের জল থামাতে পারলাম না। আমি কি ভয়ানক কাজই না করেছি। গত রাতে যে জামা পরেছিলাম তার ডান হাতার নিচে সবুজ রঙের দাগ, রুমালেও রং লেগে আছে। এই তো সেই রাক্ষসীর আর এক কৌশল। সে আমাকে চোর বানিয়েছে। আমি ঘুমের মধ্যে উষাদের বাড়ির জানলা ভাঙতে গিয়েছিলাম। কি ভয়ানক, কি সর্বনাশ। এইবারে বেঁচে গেছি, কিন্তু ভবিষ্যতে যে আমায় দিয়ে ও কি করাবে কে জানে। ভাবতেও তো ভয় লাগে। হায় হায় হতভাগিনী উষা, এখন আমার মৃত্যুই শ্রেয়। এতদিন বেঁচে থাকলে সে আমায় দিয়ে কি ভয়ানক কাজ করাবে কে জানে। হ্যাঁ, এবার বুঝলাম সেই কথাই সত্যি। সে আমায় বলেছিল, আমি চাইলে কাউকে সজ্ঞান বা অজ্ঞান অবস্থায়ও নিজের মতো কাজ করাতে পারি। এতদিন আমি আধচেতন অবস্থায় তার ইচ্ছে মতো কাজ করেছি। এখন বুঝলাম কাল রাতে পুরো অচেতন অবস্থায় আমি উষাদের জানলা ভাঙতে চেষ্টা করেছি। সৌভাগ্য উষা ও তার বাবা তখন বাড়িতে ছিলেন না, কেবল চাকরেরা ছিলেন। তারা কিছু টের পায়নি। সকলে ভাঙা জানলা দেখে চমকে গেছে। আমি সেই ভয়ানক কাজ করে বাড়ি ফিরে এসেছি। জামা রুমাল বিছানায় ফেলে হাত ধুয়েছি, সব করেছি, কিন্তু আমার কিছুই মনে নেই। হয়তো কেউ আমাকে রাতে দেখেছে, আমার পিছু নিয়ে বাড়িও দেখে এসেছে। এর চেয়ে আমার মৃত্যু শতগুণে ভালো নয় কি? এই নরক যন্ত্রণা থেকে মুক্তির কোনো উপায় নেই। আমার মনে শান্তি নেই, বুকের ভেতর আগুন জ্বলছে। আর সহ্য করতে পারছি না। জীবিত থাকলে আমার রক্ষে নেই। খুন অথবা আত্মহত্যা, একটা ছাড়া আর কোনো পথ নেই। উষার জন্য আত্মহত্যা করতে মন চায় না, নইলে আমার কাছে 100 রকম অস্ত্র, অ্যাসিড সব আছে। চাইলেই নিমেষে নিজের জীবনটাকে আমি শেষ করতে পারতাম। 30শে মার্চ। 3 দিন নিশ্চিন্ত আছি, শান্তিতে আছি। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে ক্রীড়ার ছলে মৃত্যুর দিকে অগ্রসর করিয়ে দেয়, এই রাক্ষসীও আমাকে নিয়ে তাই করছে। 2 দিন বিশ্রাম দেয়, তারপর আমাকে দিয়ে একটা না একটা ভয়ানক কাণ্ড না ঘটিয়ে ছাড়ে না। যে 2 দিন মুক্তি থাকি, সেই 2 দিনও শান্তি আমার পক্ষে দুর্লভ। ভবিষ্যতের চিন্তায় আমার প্রাণ আকুল হতে থাকে।
আমার শরীর একেবারে ভেঙে গিয়েছে। আমি আর সেই আমি নেই। সংবাদ পেয়েছি উষা ও উষার পিতা কাল ফিরে আসবেন। এতে আমি সুখী হব কি দুঃখী হব তা আমি কিছুই বুঝতে পারলাম না। এই পাপ স্থান থেকে তারা দূরে ছিল, ভালোই ছিল। হয়তো তারা এখানে আসলে এই রাক্ষসী তাদেরও অনিষ্ট করার চেষ্টা করবে। যাই হোক, আমার এই অবস্থায় আমি কখনোই উষাকে বিবাহ করতে পারবো না, করা উচিত নয়। আমি ভূতগ্রস্ত, উন্মত্ত। আমি আমাতে নেই। আমার এই অবস্থায় বিবাহ করা মহাপাপ। আজ আমাদের কলেজে একটা সভার অধিবেশন হবে। আমি নিশ্চয়ই সভায় উপস্থিত হব। সকলের সঙ্গে কথাবার্তা বললে তারা বুঝতে পারবেন যে আমি সত্যি উন্মত্ত হয়ে উঠিনি। আর যদি সভায় না যাই, সকলেই ভাববে যে আমার লোক সমাজে যাওয়ার আর কোনো ক্ষমতা নেই। এইসব ভেবে আমি সভায় উপস্থিত হওয়া নিতান্ত কর্তব্য বলে মনে করে সভায় চললাম। সেখানে ডাক্তার করুণাকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। তাকে বাড়িতে একবার দেখা করতে অনুরোধ করে আমি সভাভঙ্গের পর ঘরে ফিরলাম। অনেকক্ষণ তার অপেক্ষায় বসে রইলাম। সময় কাটানোর জন্য এই ডায়েরি লিখতে লাগলাম। হঠাৎ বাইরে কে কড়া নাড়ল। বোধহয় করুণাকান্ত বাবুই। আমি স্বয়ং দরজা খুলে দেওয়ার জন্য উঠলাম। 31শে মার্চ। কাল রাতে লিখতে লিখতে বন্ধ করেছিলাম কেন? আমি দরজা খুলে দিতে নিশ্চয়ই যাইনি। কই, তাহলে নিশ্চয়ই মনে থাকতো। কিন্তু কিছুই তো মনে করতে পারছি না। দেখছি আমার হাতটা খুব ফুলেছে। কিসে গুরুতর আঘাত লেগেছে, অথচ কিসে এমন আঘাত লেগেছিল তা আমার কিছুই মনে নেই। কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হয়নি কেন? এই তো ডায়েরিতে লেখা রয়েছে। তাকে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম। তবে কি না না না, অসম্ভব। কিছুই তো মনে নেই। তবে কি রাক্ষসী কাল রাতে আমাকে দিয়ে আবার কোনো একটা ভয়ানক লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে? না না, আমি ডাক্তারের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করব তিনি সত্যিই কাল রাতে আমার বাড়িতে এসেছিলেন কিনা। দ্বীপ্রহর। না না, আর সহ্য হয় না। সীমা অতিক্রম করেছে। আমার এ জীবন রাখা বিড়ম্বনা মাত্র। তবে আমাকে যদি মরতে হয়, তবে তাকেও সেই সঙ্গে যেতে হবে। আবার যে সে আর কাকে আমার মতো বিপন্ন করবে তা আমি কিছুতেই হতে দেব না। আমার সহ্যের সীমা অতিক্রম করেছে। ভগবান জানেন, একটা পিপিলিকাকে হত্যা করতে আমার প্রাণে দারুণ বেদনা বোধ হতো। আর এখন আমি কি হয়েছি তা বলতে পারি না। বোধহয় আমার মতো ভয়াবহ লোক জগতে আর দ্বিতীয় নেই। আমি যে কি না করতে পারি, আমার যে কি অসাধ্য তা বলা যায় না। এই সময় যদি আমি তাকে পেতাম, তাহলে পৈশাচিক আনন্দ উপভোগ করতে করতে তার গলাটা টিপে তাকে হত্যা করতাম। তার চোখ কপালে উঠলে, তার জীব বিলম্বিত হলে, তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসলে আমার প্রাণে কত যে আনন্দ হতো তা কেউ বুঝবে না। তবুও আমি তাকে সাবধান করে দেব, তাকে স্পষ্ট বুঝিয়ে দেব যে আমার হাতেই তার ভীষণ পরিণাম আছে। তাতে যদি সে বোঝে ভালো, না হয় যা হবার তা হবে। আমি ডাক্তার করুণাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে চললাম। আমি বিস্মিত হয়ে দেখলাম যে তিনি শয্যায় শায়িত রয়েছেন। তিনি আমাকে দেখে উঠে বসলেন। আমি তার মুখ দেখে স্তম্ভিত হলাম। আমার মাথা ঘুরে গেল। তার মুখ নাক ফুলেছে, জায়গায় জায়গায় ফেটে গিয়েছে। ডাক্তার, কি হয়েছে? তিনি অতি কষ্টে বললেন। বীরেন্দ্র বাবু, কয়েকদিন থেকে আমি ভাবছিলাম যে তুমি সম্পূর্ণ উন্মত্ত হয়েছ। এখন বুঝছি যে আমি
যা ভেবেছিলাম তা মিথ্যে নয়। তুমি কেবল উন্মত্ত হয়েছ তা নয়, তুমি 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 বিপজ্জনক ভয়ানক পাগল। যদি আমি তোমার উপর দয়া না করতাম তাহলে তুমি এতক্ষণ পুলিশের হাতে যেতে। তাহলে 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 এই যে আমি আমি তোমার দরজা খোলা মাত্র তুমি বাঘের মতো আমাকে আক্রমণ করেছিলে। দুহাতে আমার মুখে ঘুষি মেরেছিলে। আমি পড়ে গেল, তুমি প্রহারে নিরস্ত্র হওনি। তোমার প্রহারে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে কখন তুমি দরজা বন্ধ করে ভেতরে চলে গেলে। তোমার নিজের হাত দেখেও তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমার হাতই এর যথেষ্ট প্রমাণ। আমি কি করব কিছুই স্থির করে উঠতে পারলাম না। যদিও তিনি আমাকে বদ্ধ পাগল স্থির করেছেন, তবুও আমি একে সব ব্যাপার খুলে বলবো। আর উপায় কি? আমি তার শয্যার একপাশে বসে তাকে আদ্যপান্ত সমস্ত কথা বললাম। কাপা কাপা হৃদয়ে সবেগে আমি সব কথায় তাকে বললাম। আমি যেভাবে বললাম তাতে অতি সন্দিগ্ধ চিত্তের লোকেরও বিশ্বাস না হয়ে যাওয়ার উপায় নেই। আমি ব্যাকুলভাবে বললাম, সে আমাকে যেমন ঘৃণা করে আপনাকেও তেমনই ঘৃণা করে। তাই কাল রাতে একসঙ্গে দুজনকেই সাজা দিয়েছে। সে তার পৈশাচিক শক্তি বলে আমাকে দিয়ে এই ভয়াবহ কাজ করিয়েছে। আপনার ক্ষতবিক্ষত মুখ আমার ক্ষতবিক্ষত আত্মার নিকট কিছুই নয়। আমি রোজ দিন রাত জ্বলে পুড়ে মরছি। তিনি আমার কথায় স্তম্ভিত হলেন। আমার কথা বিশ্বাস করে যে অতিশয় বিচলিত হয়েছেন তাও আমি বেশ বুঝতে পারলাম। তিনি মৃদু স্বরে বললেন, হ্যাঁ, সে এক কাজ করতে পারে, তবে এও কি সম্ভব যে সে তোমার এমনই অবস্থা করেছে? তুমি এখন কি করতে চাও? যেমন করি হোক আমি তার সব পৈশাচিক শক্তি লোপ করব। আমি সম্পূর্ণ ক্ষিপ্ত হয়েছি। আমি আজ তাকে সম্পূর্ণ স্পষ্ট কথা বলবো, তাকে সাবধান হতে বলবো। তাতে যদি সে নিরস্ত না হয়, তারপর যখন তার সঙ্গে আমার দেখা হবে তখন সেটাই তার শেষ দিন হবে। পাগলের মতো কিছু করো না। পাগলের মতো? হ্যাঁ, পাগলের মতোই বটে বলে আমি উন্মত্তের মতো নিজের বাড়ির দিকে ছুটলাম। আজ আমার জীবনের ঘোরতর সমস্যা। আমি এখনই তার সঙ্গে দেখা করব। যাই হোক, আজ অন্তত একটা কাজ হয়েছে। আমি আজ অন্তত একজন লোককে আমার কথা বিশ্বাস করাতে পেরেছি। যদি তাই ঘটে, যদি প্রকৃতই আমি ভয়াবহ কার্য করতে বাধ্য হই, তাহলে এই ডায়েরি থাকলো। এতে সকলে জানতে পারবে আমি কি জন্য এরকম লোমহর্ষক কাজ করতে বাধ্য হয়েছি। 1 এপ্রিল। উষা আর তার বাবা এসেছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেকক্ষণ উষার কাছে ছিলাম। সে আমাকে কত ভালোবাসে, কিন্তু হায়, আমি কি সত্যিই তার ভালোবাসার যোগ্য? আমি জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেছি দেখে সে অনেক দুঃখ প্রকাশ করল। আমাকে কত যত্ন করল। সে কি বুঝবে আমার মাথার ওপর কি বিপদের বজ্র গজরাচ্ছে? ভগবান করুন সে যেন কখনো না জানে কি কারণে আমার এই অবস্থা। তার কাছে এসে তার সঙ্গে কথা বলেই আমার প্রাণ থেকে যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। আমি যেন আবার নতুন করে বাঁচলাম। উষা আমার পাশে থাকলে এই পৃথিবীতে কাউকে ভয় করি না। বড় সুখে উৎসাহ ভরা মনে আমি বাড়ি ফিরে এলাম। 2 এপ্রিল। যা ঘটেছে তা স্পষ্টভাবে বলবো। কিভাবে কি হয়েছে তাই বলছি। সবই এখনো মনে পরিষ্কার আছে।
জীবনে তা কখনো ভুলবো না, ভুলতে পারবো না। দুপুরের দিকে আমি একটা বই পড়ছিলাম। হঠাৎ আমার সেই আগের অনুভূতি হলো, আর সঙ্গে সঙ্গেই আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম। যখন চেতনা ফিরে পেলাম, দেখি আমি একদম সাজানো গোছানো একটা ঘরে একটা চেয়ারে বসে আছি। এটা আমার নিজের ঘর নয়। আমি তো আমার নিজের ঘরেই বসে বই পড়ছিলাম। আমি তাহলে কোথায় এলাম? ঘরটা যেন চেনা চেনা লাগছে, অথচ প্রথমে চিনতে পারলাম না। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল আমার একটা ছবির ওপর, তার পাশেই উষা আর তার বাবার ছবি। তখনই মনে পড়ল আমি কোথায়। তখন বুঝলাম আমি উষার ড্রয়িং রুমে বসে আছি। আমি এখানে আমি কেন এলাম, আর কিভাবে এলাম, কিছুই তো জানি না। হঠাৎ আমার মন যেন শূন্য হয়ে গেল। তবে কি কোনো ভয়াবহ কাজ করানোর জন্য সেই রাক্ষসী আমাকে এখানে এনেছে? তবে কি তার উদ্দেশ্য সফল হয়েছে? সারা শরীর কাঁপতে শুরু করলো। নিশ্চয়ই সেই রাক্ষসীর ভয়ঙ্কর উদ্দেশ্য সফল হয়েছে, নইলে আমি চেতনা হারাতাম কেন? সেই মুহূর্তে আমার মনের যন্ত্রণা বর্ণনা করা যাবে না। হায়, তবে কি আমি সত্যি উন্মাদ হয়ে গেলাম? হঠাৎ আমি ঝটকা মেরে দাঁড়াতেই আমার কোলে রাখা একটা শিশি মাটিতে পড়ে গেল। কাঁপা হাতে সেটা তুলে দেখি, তাতে লেখা সালফিউরিক অ্যাসিড। চিপি খুলতেই ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগলো। এমন অ্যাসিড আমার ঘরেও ছিল। শিশি দেখে বুঝলাম এটাও আমারই। এই ভয়ানক অ্যাসিড শুদ্ধ শিশি আমি উষার বাড়িতে কেন এনেছি? এই ভয়ঙ্কর অ্যাসিড কারোর গায়ে ছিটলে তার সৌন্দর্য চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, সেটা আমি জানি। এই কথা মনে হতেই নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। আলোর দিকে ধরলাম, দেখি শিশি এখনো ভর্তি, অর্থাৎ আমি কারোর ওপর এখনো এটা ছুঁড়ে মারিনি। প্রাণটা যেন কেঁপে উঠল। যদি উষা আমার অচেতন অবস্থায় একটু আগে এখানে আসতো, তাহলে নিশ্চিত সেই পিশাচি, সেই কুহকিনী, সেই রাক্ষসী আমার ভেতরে ঢুকে আমার হাত থেকে এই ভয়ানক অ্যাসিড তার মুখে নিক্ষেপ করত। তাহলে কি ভয়ানক ঘটনাই না ঘটত, ভেবেই ভয় লাগছে। এই কথা মনে হতেই শরীর যেন ভেঙে পড়ল। সারা দেহ কাঁপতে লাগলো। আমি আর মানুষ নেই, আমার সব মনুষ্যত্ব শেষ হয়ে গেছে। ঠিক তখনই উষার পায়ের শব্দে আমার জ্ঞান ফিরে এলো। উষা ঘরে ঢুকতেই আমার দিকে তাকালো। আমার এই শোচনীয় অবস্থা দেখে সে বিষণ্ণ চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, তোমার কোথাও হাওয়া বদলাতে যাওয়া উচিত। বাবাকে বলেই আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার পুরো বিশ্রাম দরকার, তুমি খুবই অসুস্থ হয়ে পড়েছো। আমি হাসার ভান করে বললাম, না না, কিছু না, হঠাৎ একটু অসুবিধে হচ্ছিল, এখন ঠিক আছে। তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ একা থাকতে হয়েছে। হ্যাঁ, ভগবানকে ধন্যবাদ দিই, তিনি জাননি এতক্ষণ দেরি করেছেন বলে। ভগবানকে শত শতবার ধন্যবাদ। এই বলে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠতে লাগলাম। উষা অবাক হয়ে আমার হাত ধরে বলল, কেন, কি হয়েছে? তিনি দেরি করেছেন বলে তুমি ভগবানকে এভাবে ধন্যবাদ দিচ্ছ? তোমার হাতে এই শিশি কি? আমি তাড়াতাড়ি শিশিটা পকেটে রেখে বললাম, হ্যাঁ, এসব কিছু না, আমাকে এখনই যেতে হবে, একটা গুরুতর কাজ আছে। উষা ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে? তোমার এই কঠোর ভাব আমি কখনো দেখিনি। আমি দেরি করেছি বলে তুমি কি আমার উপর রাগ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ করেছি। যদি রাগ করে থাকো, ক্ষমা করে দাও। আমি মলিন হাসি দিয়ে বললাম, না, তোমার ওপর রাগ করতে পারি আমি? তুমি আমার কথা বুঝবে না। উষা আমার হাত আদরে ধরে উদ্বিগ্ন চোখে বলল, আমায় বলবে না তুমি এতক্ষণ কি কথা বলতে আমার কাছে এসেছিলে? আমাকে তো এখনো কিচ্ছু বলনি। উষা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। আমার বিরুদ্ধে তুমি যাই শোনো না কেন, মানুষ যত ভয়ানক কথাই বলুক না কেন, তুমি আমাকে বিশ্বাস করবে, আমাকে ভালোবাসবে।
তা কি তুমি জানো না? তা জানি। আমি যা করব তোমার জন্যেই করব, বাধ্য হয়েই এসব করছি, আর যে কোনো উপায় নেই। এই বলে উন্মত্তের মতো আমি সেই স্থান ত্যাগ করলাম। আর এখন ইতস্তত করবার সময় নেই। যতক্ষণ রাক্ষসী আমার কেবল অনিষ্ট করবার চেষ্টা চালাচ্ছিল, ততক্ষণ আমি কি করব সেই নিয়ে ইতস্তত করছিলাম। কিন্তু আর সময় নেই। সে এখনও উষার সর্বনাশ করার চেষ্টা করছে। আর সময় নেই, আর ক্ষমাও নেই, মার্জনাও নেই। এখন আমার কর্তব্য কি? এটা আর আমাকে কারোর বলে দিতে হবে না। আমার সঙ্গে কোনো অস্ত্র নেই, অস্ত্রের প্রয়োজনও নেই। আমার শরীরে অসুরের বল এসেছে। সহজেই আমি তাকে এই জগৎ থেকে বিদায় দিয়ে দিতে পারবো। আর না, আর এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। আমার তখন কোনো জ্ঞান ছিল না। আমার তা একদম মনে নেই। যা করতে যাচ্ছিলাম তাতে মন এত নিমগ্ন হয়েছিল যে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। পথে অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, অনেক পরিচিত মুখ চোখে পড়েছে, কিন্তু স্পষ্ট কিছুই মনে নেই। সকলেই বিস্মিতভাবে আমার দিকে তাকাচ্ছিল। তাও আমি কতকটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছুই পরিষ্কার মনে নেই। আমার মনে হয় আমি যেমন দ্রুতপদে শশধরের বাড়ির দিকে ছুটছিলাম, শশধরও তেমনই আমার বাড়ির দিকে ছুটছিল। পথে আমাদের দেখা হয়েছিল, কিন্তু কেউই কিছু বলল না। দুজনেই ব্যস্তভাবে ছুটলাম। এও আমার মনে হয় মাত্র। পরিষ্কার আমার কিছুই মনে নেই। আমি জীবনের সকল দুঃখের অবসান করব। আমার এই জীবনের আর কোনো আশা ভরসা নেই। এই নরক যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যু সহস্র গুণে শ্রেয়। আমি মনে মনে বেশ বুঝেছি, এতে আমারও জীবনের আশা নেই। বেঁচে থাকার কি লাভ? বেঁচে থাকলে এই শয়তানির কবলে পড়ে এত ভীষণ যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যুর চেয়ে তা অনেক খারাপ। প্রাণ থাকলে এটি কখনো করতে দেবে না। নিজেও আর সহ্য করতে পারবো না। আর যদি ওই শয়তানি বাঁচে, আমার মতো আরো কত জনের যে সে সর্বনাশ করবে তা জানি না। জগতের মঙ্গলেও একটা খুন করা, নির্মমতাভাবে হত্যা করা আমার কর্তব্য। আমি যখন ঊর্ধ্বশ্বাসে শশধরের বাড়ির দিকে ছুটছিলাম, তখন সব কথায় জ্বলন্ত অগ্নিশিখার মতো আমার মনকে জ্বালাচ্ছিল। প্রতি পদে আমার প্রতিজ্ঞা আরো দৃঢ় হচ্ছিল। মন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল। মন হিংস্র পশুর মতো প্রদীপ্ত এখন। আমার সেসব বিষয়ে কোনো জ্ঞান ছিল না। আমি ক্ষিপ্ত রাক্ষসের মতো হাঁপাতে হাঁপাতে আমি শশধরের দরজায় গিয়ে পৌঁছালাম। দেখলাম তার বাড়ির দরজা বন্ধ। আমি উন্মত্তের মতো দরজায় আঘাত করতে লাগলাম। তখন শশধরের কোনো এক ভৃত্য দরজা খুলে দিল। সে আমার মুখ দেখে থমকে দাঁড়ালো। আমি বজ্র গম্ভীর স্বরে বললাম, যোগিনী কোথায়? আমি এখনই তার সঙ্গে দেখা করব। যোগিনী কোথায়? সে হতবাক হয়ে বলল, হ্যাঁ, যোগিনী? হ্যাঁ, যোগিনী। কানে শুনতে পাচ্ছ না? যোগিনীর সঙ্গে আমি এক্ষুনি দেখা করতে চাই। তিনি? আমি ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হলাম। সে জড়সড় হয়ে দাঁড়িয়ে বলল, তিনি তিনি মারা গিয়েছেন। মারা গিয়েছে? কি বলছো কি? তারপর আমার মনে হলো তারা সবাই পরামর্শ করে আমার হাত থেকে যোগিনীকে রক্ষা করার জন্য মিথ্যে বলছে। তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি লাফ দিয়ে তার চুল ধরলাম, হুঙ্কার দিয়ে উঠলাম, আমার সঙ্গে মিথ্যে বলছো? কোথায় ও? না হুজুর, দোহাই হুজুর, দোহাই। যোগিনী কোথায় বলবে? না বিশ্বাস হলে আসুন, দেখবেন। আমি তার চুল ছাড়লাম। একটু সরে তার মুখের দিকে বিস্মিতভাবে তাকিয়ে বললাম, কোথায় যোগিনী? তিনি খানিক আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ হুজুর, বিশ্বাস না হয় আসুন, দেখবেন। 10 এপ্রিল। যথার্থই অবশেষে এই শয়তানি, এই রাক্ষসীর দিন শেষ হয়েছে। পৃথিবী থেকে এক ভয়াবহ নারী দানবী দূর হয়েছে।
আর সে কাউকে অনিষ্ট করতে পারবে না। হঠাৎই তার মৃত্যু হয়েছে। এখন আমি বুঝলাম হঠাৎ উষার প্রকোষ্ঠে আমার কেন জ্ঞান হয়েছে। হঠাৎ তার মৃত্যু না হলে সে কখনোই আমায় আমার জ্ঞানে ফিরতে দিত না। তার ভয়ানক অভীষ্ট সিদ্ধ করত। আমাকে দিয়ে উষার সুন্দর মুখে অবশ্যই সেই অগ্নিসম সালফিউরিক অ্যাসিড নিক্ষেপ করাতো। সম্ভবত তার জীবন পর্যন্ত শেষ করে দিত সে। হঠাৎ তার মৃত্যু না হলে কি সর্বনাশী না ঘটত, ভাবলেই মনটা যেন কেঁপে ওঠে। চারিদিকে অন্ধকার দেখলাম। যাই হোক, এতদিনে এই শয়তানি পৃথিবী থেকে দূর হয়েছে। সেই পর্যন্ত আর কোনো অশান্তি নেই। আমার যে পরিবর্তন ঘটেছিল, শরীর যেমন অবসন্ন হয়ে পড়েছিল, তাও ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হলো। 1 সপ্তাহের মধ্যে সবাই আমার দেহ এবং মনের আশ্চর্য পরিবর্তন দেখে বিস্মিত হতে লাগলো। 1 মে উষার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে সুখী। আমার মতো সুখী আর কেউ আছে কি? যারা আমাকে আগে উন্মত্ত বলে স্থির করেছিলেন, তারা এখন আর কোনো উন্মত্ততার লক্ষণ দেখেন না। বিশেষত আমার বিবাহ হওয়ায় সবাই তাদের আগের মতের পরিবর্তন করল। সংসারের নিয়মই এমন, আজ যাকে মাথায় রাখে কাল পদদলিত করে। 1 জুলাই আমি আবার কলেজে পড়াতে শুরু করেছি। কর্তৃপক্ষ আমাকে বিশেষ সমাদরে অভ্যর্থনা করল। ছেলেমেয়েরাও খুব সন্তুষ্ট। দিন দিন আমার মান সম্মান ও যশ বৃদ্ধি পাচ্ছে। এক কুহকিনীর হাতে পড়ে আমার কি দশাই না হয়েছিল, ভাবলে শিহরিত হতে হয়। সময়ে সময়ে মনে হয় যা ঘটেছিল তা সত্যি কিনা। কয়েক মাসের জন্য আমার নাকি এরকম উন্মাদ রোগ জন্ম নিয়েছিল, এটাই আমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরা ভেবেছিল। সে ভয়ানক রোগ নিজেই ছিল, আর আপনি সেরে গেছে। আমি যতবার মনে করি মনে হয় না, কারণ সজ্ঞানে আমি সেই পিশাচির কার্যকলাপ দেখেছি। সে সহজেই আমার সামনে আমাকে অজ্ঞান করেছিল। আবার জাগিয়ে বললে আমি জেগে উঠেছি। তারপর সে আমার সঙ্গে কি দুর্দশা করেছিল তা এই ডায়েরিতে আমি লিখেছি। কেউ অবিশ্বাস করতে পারে, বিজ্ঞানের বাইরে বলে হাসতেও পারে, কিন্তু আমি নিজেই দেখেছি এবং উপলব্ধিও করেছি। হাসতে আমি পারি না, অবিশ্বাসও করতে পারি না। যদি এমন বশীকরণ সম্ভব হয়, একজনের দেহ থেকে তার আত্মাকে দূর করে বা সম্পূর্ণ বশীভূত করে তার দেহে নিজের আত্মা পাঠিয়ে তাকে যা ইচ্ছে করা যায়, এটা অসম্ভব নয়, সম্পূর্ণ সম্ভব। চোখের সামনে দেখেছি, উপলব্ধি করেছি। অসম্ভব কিরকম? এখনো আমাদের পুঁথিগত বিজ্ঞান শৈশব অবস্থায় আছে মাত্র। এই শক্তি পেলে জানি না জগতের কত উপকার করা সম্ভব। আবার এই মহাশক্তি অপব্যবহার করলে জগতের কি সর্বনাশী না হয়। এই জন্য এই বিদ্যা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া উচিত নয়, বিস্তার হওয়া আবশ্যক। এটা স্থির করা অবশ্যই কঠিন,